সালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন আশা করি। ফার্স্ট অফ অল সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আজকে আমাদের ওয়েবিনারটাতে জয়েন করার জন্য। অ্যান্ড মাইসেলফ, আমি গোলাম হাসনাইন। আমি ইন্টারনেট অ্যাফেয়ার্স অপারেশনস টিমে বর্তমানে কাজ করছি। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন রেস্ট এপিআই নিয়ে। এবং আমরা আমাদের ইনস্ট্রাক্টর যিনি আছেন, আজকে স্পিকার হিসেবে যিনি আছেন, সাইদুল সায়েম ভাই। তিনি হচ্ছেন লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট হ্যাপি মনস্টার। সো উইদাউট ফার্দার এডিউ আমি হচ্ছে ভাইকে ফ্লোর দিয়ে দিতে যাচ্ছি। এক্সট্রিমলি সরি ফর স্টার্টিং দ্য মিটিং অ্যাট এ লেটার টাইম, বাট আমরা এখনই শুরু করে দিচ্ছি আর কি। সায়েম ভাই, আমি আপনাকে ফ্লোর দিয়ে দিলাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? ওকে। ইয়েস ভাই, অল ক্লিয়ার। ফার্স্ট অফ অল আমি সবার কাছে এক্সট্রিমলি সরি যে আমি একটু লেট করেছি। ওনারা আসলে লেট করে নাই। তার রিজন হচ্ছে আমি অনেক মানে ব্যস্ত সময় কাটাচ্ছি। এটা আমার আসলে আপনাদেরকে বলা উচিত না, তারপর বলতে বাধ্য হচ্ছি। আমার আসলে 10 তারিখে ফ্লাইট। আমি জার্মানি চলে যাচ্ছি। তো ওই ফ্লাইটের কাজকর্ম বা সবকিছু নিয়ে আমি অনেক ব্যস্ত। এই জন্য আমি আসলে প্রথমেই সবাইকে সরি বলে নিচ্ছি। আহ ডিলেটাকে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের রেস্ট এপিআই। তো আমরা আমাদের ক্লাসটাকে আজকে দুই ভাবে সাজিয়েছি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে রেস্ট এপিআই ওয়ার্ডপ্রেসে কি জিনিস। প্রথমে আমরা চিন্তা করব রেস্ট এপিআই কি জিনিস, এটা কেন প্রয়োজন, ওয়ার্ডপ্রেসে এটার উপকারিতা কি, এবং কিভাবে আমরা একটা রেস্ট এপিআই তৈরি করতে পারবো এবং কোন কোন পারপাসে আমাদের রেস্ট এপিআই লাগবে। তো আমি হচ্ছে খুব বেশি সময় না নিয়ে আমরা একে একে শুরু করি। আমাদের থিওরির প্রথম পার্টে ছিল রেস্ট এপিআই কি। আচ্ছা, এই বিষয়টা বোঝানোর আগে আমার যেটা জানা দরকার সেটা হচ্ছে আপনারা আসলে কে কোন ফিল্ড থেকে আসেন, বা বর্তমানে যারা আছেন তারা কে কোন ফিল্ড থেকে কাজ করেন, একটু চ্যাটে যদি একটু বলে দেন যে ভাই আমি এই বিষয়ে কাজ করি, আমি ওই বিষয়ে কাজ করি। এই টাইপের একটা রেসপন্স যদি আপনাদের কাছ থেকে পাই, তাহলে আপনাদেরকে বোঝানো আমার জন্য একটু সহজ হবে। ওকে, একজন ডিজিটাল মার্কেটার, স্টুডেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস লারাভেল, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, পেজ প্লাস শপিফাই, হুমায়ুন ফ্রম ডাব্লিউ পিপল। আচ্ছা, এলিমেন্টার এক্সপার্ট, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার, ইন্টার্ন, ওয়ার্ডপ্রেস। শুধু ওয়ার্ডপ্রেসটা মেক সেন্স করতেছে না। ওয়ার্ডপ্রেস এর কোন পার্টটা নিয়ে আপনারা কাজ করেন বললে একটু ভালো হয়, থিম বা প্লাগইন বা হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, ফুল স্ট্যাক ডেভেলপার, রিয়াক্ট অ্যাঙ্গুলার, রিয়াক্ট জেএস, নেক্সট জেএস, কাস্টমাইজেশন, লারাভেল, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, ও কমার্স, মোবাইল অ্যাপ। ওকে, বেশ। মিক্সড অডিয়েন্স দেখা যাচ্ছে আজকে আমাদের মধ্যে। তো মিক্সড অডিয়েন্স থাকার একটা সুবিধাও আছে এবং অসুবিধাও আছে। সুবিধাটা হচ্ছে একটা জিনিসকে ইন ডেপথে বোঝাতে হয়, আর অসুবিধাটা হচ্ছে কোডিং পার্টটাকে যত বেশি সম্ভব স্কিপ করতে হয়। কারণ যখন আমার মিক্সড অডিয়েন্স থাকবে, তারা আসলে কোড বুঝবে না। তো এজন্য আহ এটা হচ্ছে একদিক দিয়ে সুবিধা আর একদিক দিয়ে অসুবিধা। ওকে, আচ্ছা, ফাংশনালিটি বাড়ানোর জন্য প্লাগইন ডেভেলপমেন্ট করতে চাই। বেশ ভালো। আচ্ছা, তো মোটামুটি একটা ধারণা পাইলাম আমি আজকে আমাদের অডিয়েন্স নিয়ে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ফুল স্ট্যাক ডেভেলপার আছে, মার্কেটার আছে, সাপোর্ট ইঞ্জিনিয়ার আছে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার আছে, থিম ডেভেলপার আছে, প্লাগইন ডেভেলপার আছে, অনেকে ইন্টার্ন, অনেকে স্টুডেন্ট, অনেক ধরনের মিক্স ইয়া আছে। ওকে, তো প্রথমত আমি কিছু লারাবেল ডেভেলপার দেখলাম যারা ওয়ার্ডপ্রেস এবং লারাবেল দুইটা নিয়ে কাজ করে। তো যারা লারাবেল, তাদের জন্য আসলে এই জিনিসটা বোঝা অনেক ইজি হবে।
তো আমি ওইখান থেকেই শুরু করি। প্রথমত, যারা লারাভেল ডেভেলপার বা লারাভেল নিয়ে কাজ করেন, আপনারা সবাই আসলে মূলত এপিআই বানান। এখন আপনাদের এপিআইটা রেস্ট এপিআই কিনা, বা রেস্ট এপিআই হলে কেন, রেস্ট এপিআই না হলে কেন নয়, এটা বুঝতেই আপনারা মোটামুটি কনসেপ্টটা বুঝে যাবেন। আর সেম জিনিসটা ওয়ার্ডপ্রেসেও আপনাদের জন্য ইন্টিগ্রেট করা আছে। প্রথমত, লারাভেল নিয়ে যারা কাজ করেন, আপনারা যে রাউট ফোল্ডারের মধ্যে ওয়েব ডট পিএসপি, এপিআই ডট পিএসপি এরকম কিছু ফাইলের মধ্যে আপনারা যে রাউট গুলো তৈরি করেন, এগুলো এক একটা এপিআই। এখন ওয়েবের মধ্যে আপনারা যেগুলো তৈরি করেন সেগুলো আসলে রেস্ট এপিআই না। আর এপিআই ডট পিএসপির মধ্যে আপনারা যে রাউট গুলো তৈরি করেন সেগুলো হচ্ছে রেস্ট এপিআই। ওকে। প্রথমত, একটা ওয়েবসাইটের আমরা যে ইউআরএল দেখি, ফর এক্সাম্পল কি বলবো, ধরেন facebook.com/সাইদুল সাইন, আমার আইডি নামে বলতেছি। তো এই যে facebook.com, এটা হচ্ছে আপনার ডোমেইন, আর /সাইদুল সাইন এটা হচ্ছে প্যাথ। এখন এই প্যাথটা আমরা আপাতত বলতেছি ইউআরএল। ইউআরএল তাদেরকেই বলা বলা হয় যারা হচ্ছে আপনার এইচটিটিপি মেথডে ডাটা সার্ভ করে। অর্থাৎ আপনি কোনো একটা ডোমেইনের শেষে একটা প্যাথ দিলেন, এন্ড পয়েন্ট দিলেন, সেই এন্ড পয়েন্টের ভিত্তিতে সে আপনাকে একটা এইচটিএমএল বা ওয়েব পেজ সার্ভ করতেছে। এটা হচ্ছে আপনার ওয়েব ইউআরএল। এখন এই ওয়েব ইউআরএল এর মতো, সে ফর এক্সাম্পল আমার ওই facebook.com/সাইদুল সাইম যদি আমাকে আহ, কোন একটা ওয়েব পেজ রিটার্ন না করে কোন একটা ডেটা রিটার্ন করতো, লাইক জেসন বা এনিথিং, এপিআই গুলোতে, রেস্ট এপিআই গুলোতে সাধারণত জেসন রিটার্ন করে। তো আমাকে যদি রেন্ডারেবল, অর্থাৎ ব্রাউজার যেটা দিয়ে রেন্ডার করতে পারে এরকম রেন্ডারেবল কোনো ডেটা না দিয়ে, মানে ওয়েব পেজ না দিয়ে, এইচটিএমএল সিএসএস না দিয়ে আমাকে যদি শুধু ডেটা প্যাক পাঠাতো, তাহলে সেটা হয়তো এপিআই। এখন প্রশ্ন হচ্ছে, এই ওয়েব ইউআরএল এবং এপিআই ইউআরএল এর পার্থক্য কি এবং কখন কোনটা ইউজ করা হয়? এখন ওয়েব ইউআরএল ইউজ করা হয় হচ্ছে আপনার নর্মাল ইউজারদের জন্য। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, যে ওয়েবসাইটের উদ্দেশ্য হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করবেন। এই প্রোডাক্ট সেল করার জন্য আপনার যারা ইউজার, মানে কাস্টমার বা কনজিউমার, এখানে অনেক ডিজিটাল মার্কেটার আছে, এই জন্য আমি কনজিউমার শব্দটা ইউজ করলাম। কনজিউমার মানে হচ্ছে এন্ড ইউজার। অর্থাৎ আহ, কি বলে ওটাকে, ধরেন আপনি কোন একটা প্রোডাক্ট কিনলেন, আপনি কাস্টমার, আর ইউজ করলেন আপনি হচ্ছে কনজিউমার। কনজিউমার আর কাস্টমারের একটু পার্থক্যটা হচ্ছে, সে ফর এক্সাম্পল আমি আমার বাচ্চার জন্য দুধ কিনলাম। তো এখানে আমি হচ্ছে কাস্টমার আর আমার বাচ্চা হচ্ছে কনজিউমার। তো কনজিউমার এবং কাস্টমারের পার্থক্য এতটুকু। তো পয়েন্টে আসি। তো আপনার কাস্টমার এবং কনজিউমার যারা, তারা যখন আপনার ওয়েব পেজটা ইউজ করবে বা দেখবে, সেইটার জন্য আপনাদের হচ্ছে ইউআরএল ইউজ করতে হয়, রেন্ডারেবল ইউআরএল। এখন এপিআই এর কাজ কি তাহলে? এপিআই এর কাজ হচ্ছে আপনার এই সার্ভিস থেকে বা আপনার এই সিস্টেম থেকে অনেক সময় থার্ড পার্টি ইন্টিগ্রেশন থাকে, বা আপনি চান যে আপনার ওয়েবসাইটের ডাটা অন্য কেউ নিবে বা ইউজ করবে বা শো করবে। সে ফর এক্সাম্পল মোবাইল অ্যাপ্লিকেশন বানাবেন, আপনার একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মোবাইল অ্যাপ্লিকেশন থাকবে। তো মোবাইল অ্যাপ্লিকেশন বানাবেন, মোবাইল অ্যাপ্লিকেশনে নিশ্চয়ই আপনি ওয়েবের যে ভিউ, সেটা মোবাইলের মধ্যে রেন্ডার করলে ভালো মতো রেন্ডার হবে না, বা রেন্ডার হলেও সেটা হচ্ছে আপনার ওয়েব ভিউ অ্যাপ্লিকেশন হবে, পুরোপুরি মোবাইল অ্যাপ্লিকেশন হবে না। তো আপনার ওয়েবসাইটের ডেটা বা সবকিছু আপনার যে মোবাইলে দরকার, মোবাইল অ্যাপ্লিকেশনে দরকার, এগুলোর জন্যই হচ্ছে আপনার এপিআই লাগবে। আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, যেমন আমাদের আহ, বর্তমানে আমাদের দেশের একটা ভালো ই কমার্স সাইট হচ্ছে দারাজ। দারাজে আপনি যখন ব্রাউজারে ব্রাউজ করতেছেন, ওখান থেকে যখন আপনি দেখতেছেন, এগুলো সবই হচ্ছে ইউআরএল। কিন্তু দারাজের মোবাইল অ্যাপটা যখন আপনি ইউজ করতেছেন, আমি প্রিটি মাচ শিওর যে দারাজ হচ্ছে মোবাইল অ্যাপের সাথে কমিউনিকেশন করার জন্য ওদের একটা এপিআই তৈরি করে রাখছে। কনসেপ্ট মোটামুটি বোঝার কথা, যে এপিআই, রেস্ট এপিআই এবং নর্মাল ইউআরএল এর মধ্যে ডিফারেন্স কি। আচ্ছা, আমি একটু চ্যাটটা দেখে নিই। ওকে। বিগিনাররা আচ্ছা, কোর্স করতে পারবে কি পারবে না এই ব্যাপারে কিউএনএ তে আমরা পরে ডিসকাস করব। আমরা টপিকে চলে যাই, যেহেতু আমি লেট করেছি, তো আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে। সো আমরা হচ্ছে পার্থক্য বুঝলাম যে এপিআই এবং রেস্ট এপিআই মূলত এক্স্যাক্টলি সেম না, এদের মধ্যে খুব অল্প পার্থক্য আছে। ইনিশিয়ালি বোঝার জন্য আপনি ধরে নেন এপিআই এবং রেস্ট এপিআই সেম, এদের মধ্যে খুবই অল্প একটু পার্থক্য আছে।
সেটা নিয়ে আমি ডিসকাস করব সামনে। আপাতত ধরে নেন এপিআই এবং রেস্ট এপিআই সেম। ওকে। ওকে, সো ডিফারেন্সটা বুঝলাম। এখন আমরা বোঝার চেষ্টা করব। আপনাদের কোশ্চেন গুলোর অ্যান্সার অনেকগুলোই পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু রিমাইন্ডার দিই, চ্যাটে আপনারা যে কোশ্চেন গুলো করতেছেন সেগুলোর অ্যান্সার মোস্ট অফ দা হচ্ছে আমাদের সেশনের মধ্যেই পেয়ে যাবেন। যদি না পান তাহলে লাস্টে আমাদের কিউএনএ সেকশন থাকবে, তখন কোশ্চেন করবেন। ওকে। এখন কথা হচ্ছে যে একটা ওয়েবসাইটের জন্য রেস্ট এপিআই বা এপিআই কখন দরকার, কাদের জন্য দরকার। আমি একটা এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে, সেটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন। তো আপনি একটা ই কমার্স সাইট বানাইলেন, সে ফর এক্সাম্পল সেই ই কমার্স সাইটের আপনি মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চান। কারণ হচ্ছে এখন একটা ট্রেন্ডি ব্যাপার যে আমার সাইটের একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে, আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে অর্ডার করতে পারবেন, এই পারবেন সেই পারবেন। কেন এগুলো আছে? কারণ মোবাইল ইউজার অনেক বেশি। সবাই হচ্ছে পিসি বা ডেস্কটপ দিয়ে সব সময় ব্রাউজ করে না। আপনি আমি নিজেও হচ্ছে আহ, একটা সময় পরে পিসি অফ করে দিয়ে শুয়ে শুয়ে মোবাইল টিপতে থাকি, সোজা বাংলায় যদি বলি। তো ইন্টারনেট যারা ইউজ করে বা কাস্টমার যারা, তারা অনেকেই হচ্ছে অনেক বড় একটা সময় মোবাইলে দেয়, যার কারণে মোবাইল অ্যাপ্লিকেশনটা বর্তমান বাজারে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা তো সবাই রেসপন্সিভ, কি বলে, রেসপন্সিভ ওয়েব ডিজাইন করি, সেটা তো ব্রাউজার দিয়ে দেখা যায়, তাহলে মোবাইল অ্যাপ্লিকেশনের কি দরকার? এখন কথা হচ্ছে যে সব ধরনের ইউজার সব ধরনের জিনিস ইউজ করে অভ্যস্ত না। অর্থাৎ আপনি অনেক ইউজার পাবেন যারা হচ্ছে ব্রাউজার দিয়ে আপনার ই কমার্স সাইটে ব্রাউজ করে অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। কিন্তু তাদেরকে যখন আপনি একটা মোবাইল অ্যাপ্লিকেশন দিবেন, দেখবেন তারা খুব স্বাচ্ছন্দ্যে সেগুলো ইউজ করতেছে। তো আমাদের রেস্ট এপিআই এর একটা খুব বড় ইউজ কেস হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা। তো আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের এগেইনস্টে আপনি যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চান, তাহলে আপনার রেস্ট এপিআই লাগবে। নট অনলি ওয়ার্ডপ্রেস, আপনার এই সাইটটা যদি অন্য যে কোনো কিছু দিয়েই হোস্ট করা থাকে, সেটা হতে পারে লারাবেল, হতে পারে জ্যাঙ্গো, হতে পারে এনিথিং, তো ওইখানেও আপনার রেস্ট এপিআই লাগবে। রেস্ট এপিআই একটা অ্যাডভান্স টপিক, মোটামুটি মানে ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা অ্যাডভান্স টপিক, এবং এটা হচ্ছে সব ধরনের টেকনোলজিতেই আছে, সবারই এটা প্রয়োজন হয়। তো আমরা একটা পয়েন্ট পাইলাম, সেটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা। এখন আমরা আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলি। আরেকটা পয়েন্ট হচ্ছে, ধরেন আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটটা হচ্ছে অনেক ফাস্ট হবে, অনেক ক্যাচি ডিজাইন হবে, অনেক মডার্ন টেকনোলজি ইউজ করবেন। সে ফর এক্সাম্পল আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, আপনি হচ্ছে রিয়াক্ট, ভিউ বা svelte বা যেটাই বলেন, নেক্সট, নাক্সট, এরকম অনেক কিছু আপনি ইউজ করেন, বা গেটসবি, এনিথিং, এই ধরনের কোনো কিছু আপনি ইউজ করেন, এবং আপনার সাইটের ফ্রন্ট এন্ডটা আপনি এইগুলো দিয়ে করতে চান যাতে সেটা অনেক বেশি ফাস্ট হয়, অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হয়, আপনার অন্যান্য কাজকর্ম যেন ইজি হয়। আমরা এখন যারা এগুলো নিয়ে কাজ করি, আমি চ্যাটে কিছু মানুষকে পেয়েছি, এজন্য বলতেছি। তো যারা আমরা এগুলো নিয়ে কাজ করি, তারা আমরা সবাই জানি যে ফ্রন্ট এন্ডে আপনি যখনই এই ধরনের কোন একটা লাইব্রেরি বা এই ধরনের কোন একটা টেকনোলজি ইউজ করবেন, আপনার ফ্রন্ট এন্ডের ইন্টারাকশন বা কাজকর্ম অনেক ইজি হয়ে যায়। আগেকার দিনে মানুষ জেকুইরি ইউজ করতো এই ধরনের কাজকর্ম করার জন্য, কিন্তু এখন এই টেকনোলজি গুলো আসার ফলে জেকুইরি আর কেউ ইউজ করে না। তো যার ফলে আপনি যদি এই টেকনোলজি গুলো দিয়ে ইউজ করতে চান, বা এই টেকনোলজি দিয়ে একটা ফ্রন্ট এন্ড বানাইতে চান, তাহলে আপনার রেস্ট এপিআই লাগবে। সেটা ওয়ার্ডপ্রেস বা এনিথিং, যে কোনো ব্যাকএন্ড হতে পারে। এখন আমাদের ওয়েব নিয়ারটা যেহেতু রেস্ট এপিআই উইথ ওয়ার্ডপ্রেস, তো আমি ওয়ার্ডপ্রেসের দিকে একটু বেশি ফোকাস থাকবো। তো আপনার কোন একটা ওয়ার্ডপ্রেস সাইট, আমরা সবাই জানি যে ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড একই সাথে থাকে। অর্থাৎ আপনি ব্যাক এন্ডে একটা পেজ বানালে সেটা ফ্রন্ট এন্ডে এমনিতেই রেন্ডার হয়ে যায় বা রেন্ডার করা যায়। তো এখন আপনি যদি চান যে ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ডটা আপনি হচ্ছে ভিউ বা রিয়াক্ট বা svelte বা অ্যাঙ্গুলার এই ধরনের টেকনোলজি দিয়ে বানাবেন, ব্যাক এন্ডে থাকবে ওয়ার্ডপ্রেস, তাহলে সেটাও সম্ভব। কিভাবে সম্ভব? রেস্ট এপিআই দিয়ে। এটা গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। এছাড়া আরো অনেক পয়েন্ট আছে, তার মধ্যে ছোট ছোট কয়েকটা আমি কভার করি। একটা হচ্ছে, ধরেন আপনি এমন একটা সার্ভিস প্রোভাইড করেন আহ, যেইখান থেকে আপনাদের কোনো এজেন্ট আছে বা এজেন্সি আছে যাদেরকে আপনার ডাটা দিতে হয়। যেমন আমি যদি হোটেল বুকিং বা ফ্লাইট বুকিং এর কথা বলি,
ফর এক্সাম্পল আপনি একটা সাইট বানাইছেন যেখানে হোটেল, আপনার হোটেলের যে বুকিং ম্যানেজমেন্ট সিস্টেম আপনি বানাইছেন আপনার একটা ক্লায়েন্টের জন্য, বা আপনার কোনো একটা ফ্লাইটের বুকিং ম্যানেজমেন্ট বানাইছেন, তো এরকম হোটেল এবং ফ্লাইট বা এরকম বুকিং রিলেটেড যত কিছু আছে সবকিছুর জন্য আপনার রেস্ট এপিআই দিতে হবে। কেন রেস্ট এপিআই দিতে হবে? কারণ এই এপিআই গুলো দিয়ে আপনার হোটেলের অ্যাভেলেবিলিটি আছে কিনা, কোন রুম ফাঁকা আছে, কোন রুম নাই, কবে গেস্ট আছে, কবে গেস্ট নাই, এই ইনফরমেশন গুলো আপনি তাদেরকে পাস করবেন এবং তারা তাদের নিজেদের সাইটে এগুলো নিয়ে তাদের ক্লায়েন্টকে দেখাবে। সে ফর এক্সাম্পল আমি যদি বাংলাদেশের কথা বলি, আমাদের বাংলাদেশে হচ্ছে কিছু স্টার্ট আপ আছে যেমন গোজায়ান, তারপরে হচ্ছে শেয়ার ট্রিপ। এরা কিন্তু এই হোটেল বুকিং, তারপরে হচ্ছে ফ্লাইট বুকিং, এগুলো সার্ভিস আপনাকে আমাকে দিচ্ছে। এখন এরা জানতেছে কিভাবে যে বিমান বাংলাদেশের টিকিট আছে কিনা, ইউএস বাংলার টিকিট আছে কিনা? এরা জানতেছে এপিআই এর থ্রুতে। অর্থাৎ এরা বিমান বাংলাদেশ বা ইউএস বাংলা বা ইমিরাটস এরকম যত এয়ারলাইন্স আছে তাদের কাছ থেকে এপিআই নিয়েছে। এখন সেটা পেইড হোক আর ফ্রি হোক, উই ডোন্ট নো, ধরে নেন পেইড। এই এপিআই গুলো তারা নিয়েছে এবং আমি আপনি যখন একটা কুইরি করি যে আমি হচ্ছে সে ফর এক্সাম্পল ফেব্রুয়ারি 10 তারিখে ঢাকা থেকে কক্সবাজার যেতে চাই, তখন ওরা আমার এই কুইরিটা নিয়ে যত ধরনের এয়ারলাইন্স এর সাথে তাদের এপিআই ইন্টিগ্রেশন আছে সব এয়ারলাইন্স এর কাছে কুইরি করে যে আমার এই ডেটে এই টাইমে এখান থেকে এখানে ফ্লাইট তোমার ওখানে অ্যাভেলেবেল কিনা। তখন তারা সেই ডেটা গুলা জেসন আকারে পায় বা এপিআই এর থ্রুতে পায়। সেখান থেকে ধরে এনে তারা হচ্ছে একটা ইউআই তে আপনাকে আমাকে দেখায়। এবং এরপরে যখন আমরা সেটা পারচেজ করি তারপরেও তারা সেটা এপিআই এর থ্রুতে ওখানে গিয়ে পারচেসটা নিজেদের মতো করে কমপ্লিট করে এয়ারলাইন্সে। কারণ আপনি একটা টিকেট করলে বা একটা হোটেল বুকিং করলে ওখানে যে নাম্বার পাবেন সেই নাম্বার দিয়ে ভেরিফাই করলে সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে। তো এইটা হচ্ছে আপনার রেস্টিপের আর একটা ইউজ। রেস্টিপে আমাদের কেন দরকার, আমাদের যে প্রশ্নটা ছিল। মোটামুটি রেস্ট এপিআই সম্পর্কে উম, বকর বকর যা ছিল সেগুলো মোটামুটি শেষ হয়েছে। মানে রেস্ট এপিআই কি জিনিস, সেটা খায় না মাথায় দেয়, কখন দরকার হয় কখন দরকার হয় না। আহ, আমি খুবই কম কয়েকটা কেস আপনাদের কভার করছি। কারণ রেস্ট এপিআই কোথায় কোথায় ইউজ হয়, কি কি কাজে ইউজ হয়, সবগুলো টপিক যদি আমি কভার করতে যাই তাহলে এই এই ডিসকাশনই হয়ে যাবে অনেকক্ষণ। তো আমাদের অলরেডি আধা ঘন্টা সময় চলে গেছে, কিছু কোডিং তো না দেখালেই নয়। এই জন্য আমি এখন ওই পার্টটাতে চলে যাচ্ছি যে ওয়ার্ডপ্রেসে কিভাবে আপনি রেস্ট এপিআই ইউজ করবেন, ওয়ার্ডপ্রেসে এক্সিস্টিং কি কি রেস্ট এপিআই আছে, এবং আপনি আরো কি কি রেস্ট এপিআই আপনার প্লাগইন দিয়ে তৈরি করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। তো আমি এখন স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করে আমরা ওই জায়গাতে চলে যাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন তো মেবি দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ ভাইয়া, ভিজিবল। ওকে। ওকে। তো এটা হচ্ছে আমার একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। এখানে আমি কিচ্ছু করিনি, জাস্ট আপনাদের ক্লাসে জয়েন করার আগেই আমি একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল দিছি। এখানে আগাগোড়া কিচ্ছু নাই, মানে একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে কি কি রেসিপি থাকে এবং সেগুলো দেখতে কেমন, সেগুলোর কাজ কি, সেগুলো নিয়ে একটা মানে ছোট্ট ওভারভিউ দিব। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে ধরেন আমার ওয়ার্ডপ্রেসের ইউআরএল। এই পুরোটুকুই ধরেন আমার ওয়ার্ডপ্রেসের ইউআরএল, ধরেন না, এটাই পুরোটুকুই আমার ওয়ার্ডপ্রেসের ইউআরএল। এরপরে দেখেন ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমি হচ্ছে অ্যাডমিন পেজে আসি। এরপরে আমি যেখানে যাব এই পরেরটুকু চেঞ্জ হতে থাকবে। তো এখানে আমার তেমন কোনো প্লাগইন ইনস্টল দেওয়া নাই, থিমও আছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে থিম সেই থিম। তাহলে আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই সাইটের মধ্যে আমি জাস্ট এটাকে ইনস্টল দেওয়া ছাড়া আর কিচ্ছু করিনি। তো এখন চলেন আমরা একটু দেখি যে এর মধ্যে কি কি আছে। আমি আরেকটা ট্যাব ওপেন করতেছি। ওয়ার্ডপ্রেসের রেস্ট এপিআইটা হচ্ছে, এখানে আপনি ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে যান, এখানে আপনি ডাব্লিউপি জেসন দিলে আপনি রেস্ট এপিআই পাবেন। তো দেখেন, ডাব্লিউপি জেসন দেওয়ার পরে এটা আমার একটা ব্রাউজার এক্সটেনশন, যার কারণে এটা তো সুন্দর দেখা যাচ্ছে। আমি যদি রতে যাই মানে এক্সটেনশন ইউজ না করি তাহলে রেসপন্সটা এরকম হবে, যেটা দেখতে ভালো লাগবে না। তো আপনারা যদি আপনাদের ব্রাউজারে এটা ট্রাই করেন সেটা হয়তো এভাবে আসবে, আমার মতো সুন্দর আসবে না। তো এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি আসলে কোন ব্রাউজার এক্সটেনশনটা ইউজ করি যাতে আপনারা
এটা এত সুন্দরভাবে দেখতে পারেন। এটার নাম হচ্ছে জেসন ফরম্যাটার। এই যে এই জেসন ফরম্যাটার ব্রাউজার এক্সটেনশন, এটা ইউজ করার কারণে আমি হচ্ছে আমার এপিআই রেসপন্সটা এত সুন্দর দেখতে পাচ্ছি। নট অনলি এপিআই রেসপন্স, আপনি যে কোনো জেসন রেসপন্স আপনি যদি ব্রাউজারে দেখেন, মানে সেটা যদি গেট মেথড হয়, আপনি যদি ব্রাউজারে দেখেন তাহলে এরকম সুন্দর একটা ভিউ পাবেন ওই এক্সটেনশনটার জন্য। ওকে, আমরা পয়েন্টে আসি। পয়েন্ট হচ্ছে দেখেন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট রেস্ট এপিআই এখানে অনেক, অনেক মানে অনেক, অনেকগুলো ডিফল্ট এসটিপিআই আছে। দেখেন আমি স্ক্রল করতে করতে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, শেষ হচ্ছে না। এই যে এখানকার এটা দেখলে বুঝবেন। তো এই যে এতগুলো এসটিপিআই, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এসটিপিআই, অর্থাৎ এগুলো ওয়ার্ডপ্রেস আপনাদেরকে দিয়ে রাখছে। যেমন আমি কয়েকটা যদি আপনাদেরকে এক্সপ্লেনেশন বা এক্সাম্পল দিই, যেমন এই যে দেখেন একটা ডাব্লিউপি স্ল্যাশ ভার্সন 2 ফন্ট কালেকশন, তারপর হচ্ছে আপনার কিছু আর্গুমেন্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কতগুলো ফন্ট আছে বা কি কি ফন্ট নিতে পারবেন সেইগুলা আপনি এই রেসিপি দিয়ে পাবেন। এখন আমি একটু উপরে আমি একটু সার্চ করি পোস্ট ভার্সন 2/post। হ্যাঁ, এই যে এখানে একটা রেসিপি আছে ডাব্লিউপি ভার্সন 2 পোস্ট। এখন এই ডাব্লিউপি ভার্সন 2 পোস্ট, এটা হচ্ছে রেসিপি, এই রেসিপি আপনি যদি হিট করেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে থেকে পোস্ট গুলা নিতে পারবেন। সেম ভাবে আপনার আরো অনেক কিছুর জন্যই ডিফল্ট ভাবে দেয়া আছে। পেজ, এই যে পেজের জন্য দেখেন একটা রেসিপি আছে। তো এইখানে যেগুলো আপনি দেখতেছেন এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এসটিপিআই। এই এসটিপিআই গুলো ওয়ার্ডপ্রেস আপনাদেরকে দিয়ে রাখছে যাতে আপনি ওয়ার্ডপ্রেসের যেই মেইন জিনিসপত্র থাকে, আপনারা সবাই জানেন যে ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে থাকে হচ্ছে পেজ, পোস্ট, এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে থাকে। তো পেজ, পোস্ট এগুলো পাওয়ার জন্য আপনি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এসটিপিআই পেয়ে যাচ্ছেন। এখন এইখানে একটা জিনিস বলে রাখি, আপনারা যেই রেসিপি যেই জিনিসগুলো দেখতেছেন, এগুলো যদি গেট মেথড হয় তাহলে আপনি হচ্ছে ব্রাউজার থেকে এটা দেখতে পাবেন, কিন্তু যদি পোস্ট মেথড হয় তাহলে ব্রাউজার থেকে দেখতে পাবেন না। দেখেন আমি এখানে যে রেসিপি এটা দেখলাম ব্রাউজারে, সেই রেসিপি এটা হিট করছি, এটা একটা গেট মেথড, যার কারণে সে আমাকে ব্রাউজার থেকে রেসপন্স দিচ্ছে। দেখেন ইউআরএলটা খেয়াল করেন, আমার ডাব্লিউপি জেসন ছিল প্যারেন্ট ইউআরএল, যেখান থেকে আমি সবগুলো রেসিপি দেখতেছিলাম যে ওয়ার্ডপ্রেসে কি কি রেসিপি আছে। এরপরে আমি ডাব্লিউপি ভার্সন টু পোস্ট, ওই যে ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসে যে রেসিপি এগুলো পেয়েছি সেগুলাতে একটাতে ক্লিক করছি, যার কারণে দেখেন এখানে ওয়ার্ডপ্রেসের আমার পোস্ট চলে আসছে। একটা সেকেন্ড। ভাই আপনার ওকে। হোয়াটসঅ্যাপের স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওহ, আচ্ছা ভাই, আমি একটা সেকেন্ডের একটু ব্রেক নিচ্ছি, একটা সেকেন্ড। শিওর শিওর ভাই, আমি নো রেকর্ডিং। প্রবলেম ভাই। এটাতে ক্লিক করার পরে, আমি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসে যে পোস্ট আছে সেটা দেখতে পাচ্ছি। যেমন ধরেন ওয়ার্ডপ্রেসের পোস্টের টাইটেল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তারপর কন্টেন্ট হচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলেট, ব্লা ব্লা ব্লা। তো আমরা চলেন এই পোস্টে গিয়ে একটু দেখি। এখানে কিন্তু আমার একটাই পোস্ট আছে যেটার নাম হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ড পোস্টটাকে যদি আমি ভিউ করি তাহলে দেখেন এটাই আমি পাচ্ছি, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলেট, ইত্যাদি ইত্যাদি। তো আমি যদি আমার ডেস্টিপিএতে যাই, দেখেন এই যে এই ডাটাটা আমি এখানে পেয়েছি। তো এইটা থেকে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হওয়া উচিত যে এই পেজটার মধ্যে আমি যে ডেটাগুলো দিয়েছি, যেমন হ্যালো ওয়ার্ল্ড, তারপর এটা কন্টেন্ট, এটা কে লিখছে, কি হয়েছে, এখানে সব ডেটাই এখানে আছে। আমি এখানে যা যা দেখতে পাচ্ছি সব ডেটাই এখানে জেসন আকারে আছে। যেমন এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড কত তারিখে পাবলিশড হয়েছে, কোন তারিখে পোস্ট হয়েছে, টাইটেল কি, কন্টেন্ট কি, এগুলো সবই আসছে। হ্যাঁ, হয়তো আসে নাই যে এটা কে পোস্ট করছে, সেটাও বের করা যাবে। মানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট লিস্ট, এই যে ইউজার্স এখানে দেখেন, এই যে ইউজার চলে আসছে, কিন্তু ইউজার ওয়ান, এখান থেকে একটা ইউজার ওয়ান আসছে। এইটাতে যদি আপনি আবার ইয়া করেন,
তাহলে আপনি ইউজারটাকে পেয়ে যাবেন। এই যে ইউজারের ডিটেলস, নেম সায়েন, ফ্ল্যাগ সায়েন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনি ওখানে যেই সব ডেটা দেখতে পাচ্ছেন সব আপনি রেস্ট এপিআই তে পাচ্ছেন। তো এখন কি আপনি বুঝতে পারতেছেন যে আপনি চাইলেই এই ওয়ার্ডপ্রেসের পোস্ট গুলোকে আপনি একটা রিয়্যাক্ট বা ভিউ বা স্ভেল্ট এই ধরনের একটা প্ল্যাটফর্মে আপনি নিজের মতো একটা ইউআই দিয়ে দেখাতে পারবেন। এখন যদি আমি এই পোস্ট থেকে পেজেসে যাই, পেজেস, দেখেন আমার পেজ চলে আসছে। এখানে আমার একটা পেজ দেখাচ্ছে, একটা ডেটায় আসার কথা, হ্যাঁ একটাই পেজ আছে, একটা ডেটায় আসছে, সেটা হচ্ছে স্যাম্পল পেজ, স্যাম্পল পেজের কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি। তো আমি যদি এখন এখানে আসি, এখানে আমি, আচ্ছা এইটা হচ্ছে ড্রাফট, প্রাইভেসি পলিসি পেজটা একটা ড্রাফট পেজ। আর রেস্ট এপিআই তে ড্রাফট পেজ সাধারণত শো করে না বা দেখায় না। তো আমি যদি এটাকে পাবলিক করে দিই, মানে পাবলিশড করে দিই, তখন আমি এখানে দুইটা ডেটা পাবো। এই যে দেখেন, দুইটা ডেটা পেলাম। এইখানে একটা, যেটার নাম হচ্ছে আপনার প্রাইভেসি পলিসি, আর এখানে আরেকটা যেটার নাম হচ্ছে স্যাম্পল পেজ। এই যে স্যাম্পল পেজ। তো এইখানকার দুইটা পেজ আমি এখানে পাইলাম। তো এখন আমি প্রথমে আপনাদেরকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আহ, আপনার এপিআইটা যদি গেট হয়, মানে আপনাকে কিছু গেট করতে হবে, সেটা আপনি ব্রাউজার দিয়ে দেখতে পারবেন আর ব্রাউজারে শো করবে। কিন্তু আপনার পোস্ট এপিআই হলে সেটা আপনার ব্রাউজারে শো করবে না। তো ওই ধরনের কেসে আপনি কি করবেন? ওই ধরনের কেসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমাদের, আমি সাধারণত পোস্টম্যান নামে একটা সফটওয়্যার ইউজ করি। এই পোস্টম্যান সফটওয়্যারের কাজ হচ্ছে আপনার এপিআই থেকে কোনো কিছু করা বা এপিআই নিয়ে কাজ করা, সব ধরনের এপিআই কল হ্যান্ডেল করা, গেট, পোস্ট, পুট, ডিলেট, এনিথিং, যত ধরনের এপিআই কল আছে সব ধরনের এপিআই কল নিয়ে কাজ করা। তো আমি একটা নতুন এপিআই তৈরি করি এখানে, অ্যাড রিকোয়েস্ট, ধরেন আমি এটার নাম দিলাম পেজেস। এটা একটা গেট রিকোয়েস্ট আমি জানি, এই জন্য এখানে গেট দিলাম। এই যে এখানে যত ধরনের রিকোয়েস্ট টাইপ আছে সব এখান থেকে সিলেক্ট করা যায়। সিলেক্ট করে এখানে প্যারামিটার দেওয়া যায়, তারপর আপনার বডিতে কিছু পাঠাবেন কিনা, ফর্ম ডাটা, তারপরে গ্রাফিএল, বাইনারি, র, জেসন, এনিথিং, সবকিছু আপনি এখানে পাঠাতে পারবেন। পাঠিয়ে আপনি দেখতে পারবেন। তো আপনি যে, আমি যেটা দিলাম সেটা হচ্ছে এটা। তো আমি এখন এটাকে একটা রিকোয়েস্ট দিই। দেখেন, ওইখানে ব্রাউজারে আপনি যে ডেটাটা দেখতেছিলেন সেই এইখানে কিন্তু আমি সেম ডেটাগুলোই পাচ্ছি ওই ইউআরএল এ রিকোয়েস্ট করে। তো এপিআই নিয়ে কাজ করার সময় আমরা নর্মালি এই পোস্টম্যান, এটা একটা পপুলার সফটওয়্যার, আমি এটা ইউজ করি। এবং এছাড়া আরো অনেক পপুলার ইয়ে আছে, তার মধ্যে একটা ইনসomnia, তারপর আরো অনেক এপিআই রিলেটেড কাজকর্ম করার জন্য সফটওয়্যার আছে, ইভেন ব্রাউজার অ্যাপ্লিকেশনও আছে। তো ধরেন আমি পোস্ট আর পেজ নিয়ে কাজ করি। তো এখানে পেজেস, এখানে পোস্ট, এই যে আমার পোস্ট গুলো চলে আসছে। ওকে, এই গেল একটা বেসিক ওভারভিউ যে ওয়ার্ডপ্রেসের আপনার রেস্ট এপিআই কেমন, কিভাবে কি হয় এখানে। সব ধরনের ইয়ে আছে, মানে ডিফল্ট রেস্ট এপিআই আছে। তো এখন আমরা যেটা চেষ্টা করব, এখন আমরা যেটা করব, আমাদের, আপনার, আমার সবারই কোশ্চেন আসতে পারে যে ডিফল্ট এপিআই আমরা একটু দেখি ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টে। ওয়ার্ডপ্রেস রেস্ট এপিআই, আপনাদের যে কমন কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের রেস্ট এপিআই ডিফল্ট ভাবে যেগুলো আছে সেগুলোর বাইরেও যদি আমার কোনো রেস্ট মানে এপিআই দরকার হয় বা কোনো ডেটা দরকার হয়, ওয়ার্ডপ্রেস নিজেদেরকে যেগুলোকে কমন মনে করতেছে সেগুলোকে ওরা আমাকে দিছে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে আমার হচ্ছে স্পেসিফিক কিছু ডেটা লাগবে, বা ওরা যেই ডেটাগুলো দিচ্ছে সেইগুলোর বাইরেও আমার কিছু ডেটা লাগবে, বা আমার কিছু কাস্টম ডেটা আছে, সেগুলো আমি কিভাবে নিব বা কিভাবে কি করবো, এখন এইগুলোর জন্য আপনাদেরকে হচ্ছে কাস্টম এপিআই বানাতে হবে, যেটা ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট প্রোভাইড করে না। যেমন ওয়ার্ডপ্রেস এখানে আপনাকে বলে দিছে, আহ, একটা লিস্ট আছে, লিস্টটা কোথায়, ওদের একটা লিস্ট আছে কি কি এপিআই অ্যাভেলেবেল। আচ্ছা, লিস্টটা আমি পরে খুঁজে দেখাচ্ছি। তো আমাদের যে পয়েন্টটা ছিল যে আমি হচ্ছে আমার কাস্টম ডেটা বা কাস্টম জিনিসপত্র এগুলো আমি
শো পাঠাতে চাই এপিআই তে, অথবা আপনি যদি বলেন যে ভাই এখানে পোস্টের যে এপিআই আছে সেই এপিআই তে আছে, এখান থেকে দেখতে মনে হয় একটু কষ্ট হচ্ছে, আমি এখান থেকে দেখো। অথবা আপনার যদি কুইরি থাকে যে এখানে, হ্যাঁ পেজেস, আপনার যদি কুইরি থাকে যে আমি এখানে এপিআই তে অনেক ডেটা পাচ্ছি, এত ডেটা আমার আসলে দরকার নেই, আমি শুধু চাই আমার পেজের টাইটেল এবং কন্টেন্ট, আর কিচ্ছু লাগবে না। তো এইরকম কাস্টম রিকোয়ারমেন্ট বা কাস্টম জিনিসপত্র জন্য আপনার হচ্ছে কাস্টম রেসিপিএ লাগবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর যে রেসিপিএ গুলো আছে সেগুলোর জন্য ওরা আপনাকে হচ্ছে কিছু প্যারামিটার সাপোর্ট দেয়। ভার্সন হ্যাঁ, এই যে আমি যেই এপিআই তে হিট করে ডাটা নিয়েছি সেটা হচ্ছে এটা। যেটা পেজে পোস্টে যায়, পোস্ট, এখানে হচ্ছে পোস্ট। এখন দেখেন এই পোস্ট যে এপিআইটা ওয়ার্ডপ্রেস আপনাকে বাই ডিফল্ট ভাবে দিচ্ছে, সেখানে সে আপনাকে কিছু প্যারামিটার দিচ্ছে, কুইরি প্যারামিটার। এই প্যারামিটার গুলা আপনি হচ্ছে নিবেন কিনা, যেমন দেখেন স্ট্যাটাস টাইপ। স্ট্যাটাসে আমরা মনে আছে কিনা আমাদের একটা পেজ হচ্ছে ড্রাফটে ছিল বলে আমরা দেখতে পাচ্ছিলাম না। তো আপনি যদি ড্রাফট পেজ দেখতে চান সেটার জন্য আপনার এই যে স্ট্যাটাসের মধ্যে একটা কোয়েরি প্যারাম পাঠাইতে হবে, যেই প্যারামের মধ্যে আপনি দিবেন যে আমি আপনি কোন ধরনের পোস্ট নিতে চান। হ্যাঁ, এই যে পাবলিশড, ফিচার, ড্রাফট, পেন্ডিং, প্রাইভেট, কোন ধরনের পেজকে আপনি নিতে চান সেটা আপনি এখান থেকে পাঠাতে পারবেন। তারপরে টাইপ দিতে পারবেন যে আমি ভিউ টাইপ চাচ্ছি কিনা, এডিট চাচ্ছি কিনা, এমবেড চাচ্ছি কিনা, পাসওয়ার্ড প্রোটেক্টেড, ব্লা ব্লা ব্লা। এখানে অনেক ধরনের আর্গুমেন্ট সাপোর্ট ওয়ার্ডপ্রেস আপনাকে দিয়ে দিয়েছে। একটা আর্গুমেন্টের এক্সাম্পল দেখাই আপনাদেরকে। ফর এক্সাম্পল, আমরা কোথায় আছি, পোস্টে আছি। Okay, তো আমি পোস্টে আসলাম, একটা নতুন পোস্ট তৈরি করি। টেস্ট, টেস্ট। এখন এটাকে আমি পাবলিশ না দিয়ে এটাকে আমি সেভ এজ ড্রাফট করবো। তো আমার টেস্ট পোস্টটা এই মুহূর্তে ড্রাফট আকারে আছে। তো আমি যদি এই পোস্টের মধ্যে রিকোয়েস্ট দেই, আমি এখানে একটা পোস্টই পাচ্ছি, ড্রাফটটা পাচ্ছি না। তো প্যারামিটারে এখানে যদি আপনি স্ট্যাটাসে, স্ট্যাটাসে যদি আপনি ড্রাফট দেন, লজিক্যালি ড্রাফট চলে আসার কথা। আচ্ছা, ওকে, এটা কাজ করছে। এখন এইখানে যেই জিনিসটার কারণে এটা হয় নাই, দেখেন স্ট্যাটাস ইজ ফরবিডেন, স্ট্যাটাস ইজ ফরবিডেন, অর্থাৎ রেস্ট এপিআই হচ্ছে একটা পাবলিক এপিআই যেখানে কুইরি করে আপনি আপনার ডেটাগুলো দেখতে পারবেন। এখন একটা ওয়েবসাইটের ড্রাফট পোস্ট কখন তৈরি করে, যখন সে এই পোস্টটা তার পাবলিকদেরকে দেখাতে চায় না। যার কারণে আপনি এখানে ড্রাফট পোস্টকে পাবলিকলি কুইরি করে পাবেন না। এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে অথেন্টিকেটেড করে, অর্থাৎ আপনার এই ড্রাফট পোস্টকে আপনি যদি দেখতে চান তাহলে আপনার এপিআইটা অথেন্টিকেটেড হইতে হবে। এখন অথেন্টিকেশন নিয়ে কথা বলতে গেলে সেটা আবার একটা লট, মানে একটা ডিফারেন্ট স্টোরি। আমি আপনাদেরকে ছোট করে বোঝাই। সেটা হচ্ছে রেস্ট এপিআই যেটা, এটা সম্পূর্ণ পাবলিক, মানে রেস্ট এপিআই তে আপনি ডাটা নিয়ে নিতে পারবেন, এটার জন্য আপনার কোনো ধরনের অথেন্টিকেশন লাগবে না, পাবলিকলি অ্যাক্সেসেবল। এখন ওই যে একটু আগে একজন প্রশ্ন করতেছিলেন না, এপিআই এবং রেস্ট এপিআই সেম কিনা, এই এপিআই এবং রেস্ট এপিআই এর ডিফারেন্সই হচ্ছে রেস্ট এপিআই হচ্ছে পাবলিক, এখানে আপনার কোনো অথেন্টিকেশন বা কোনো কিছু লাগবে না, আপনি আপনার মতো ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আর এপিআই, রেস্ট না বলে যদি আমি শুধু এপিআই বলি, এই এপিআইটা পাবলিকও হতে পারে, প্রাইভেটও হতে পারে, অথেন্টিকেটেডও হতে পারে। সোজা বাংলায় বললে আপনার ওয়েবসাইটের অনেক ধরনের ডেটা আছে যেটা আপনি পাবলিকলি অ্যাক্সেস করতে দিতে চান না পাবলিকদেরকে, আপনি চান যে আপনার যারা অথেন্টিকেটেড ইউজার তারাই অ্যাক্সেস করতে পারবে। সে ফর এক্সাম্পল গুগল ম্যাপ, আপনি যখন গুগল ম্যাপের এপিআই ইউজ করেন তখন ওইখানে একটা গুগল ম্যাপের এপিআই কি দিতে হয়, এই এপিআই কিটাই হচ্ছে অথেন্টিকেশন। অর্থাৎ গুগল মেক শিওর করতেছে তাদের ম্যাপের এপিআই যেন যে কেউই ইউজ না করতে পারে, যে তাদের কাছ থেকে এপিআই নিয়েছে তারাই যেন ইউজ করতে পারে। এবং এই এপিআই এর একটা কোঠা আছে, আহ কোঠাটার এক্সাক্ট অ্যামাউন্ট আমার মনে নেই। সে ফর এক্সাম্পল
আপনার 10,000 কল হচ্ছে ফ্রি। সে ফর এক্সাম্পল, মানে গুগল ম্যাপের যে এপিআই, সেটা 10,000 কল ফ্রি। আপনার 10,000 এক নাম্বার থেকে ওরা আপনাকে একটা চার্জ করা শুরু করবে। সেটা ধরেন 1 লাখে হচ্ছে $1 ধরেন চার্জ করবে। তো এই ধরনের এপিআই এর যে অথেন্টিকেশন লাগায়, তার রিজন হচ্ছে এরকম অনেক ধরনের রিজন থাকে। অর্থাৎ আপনার যদি পেইড এপিআই হয়, সেখানে হচ্ছে আপনার আহ, এই ধরনের কি তৈরি করা হয়, অথেন্টিকেশন তৈরি করা হয় এই জন্য যেন আপনার পেইড এপিআইটাকে ফ্রিতে ইউজ না করতে পারে। তারপর আপনার ওয়েবসাইটে বা আপনার অ্যাপ্লিকেশনে অনেক সেন্সিটিভ ডেটা থাকতে পারে, যেটা আপনি পাবলিকলি শো করতে চান না। আপনি হচ্ছে এটা তাকেই শো করতে চান যে হচ্ছে এটা আহ, আপনার কাছ থেকে পারমিশন নিয়ে রাখছে। পারমিশন মিনস হচ্ছে ধরেন অথেন্টিকেশন টোকেন বা কিছু একটা। এখন এই এপিআই এর অথেন্টিকেশন টোকেন আবার অনেক ধরনের আছে, মানে একটা দুইটা না, অনেক ধরনের মেথড আছে, অনেক ধরনের টোকেন আছে। তো তার মধ্যে যেগুলো পপুলার আমি সেগুলো নিয়ে একটু কথা বলি। নাম্বার ওয়ান পপুলার টোকেন হচ্ছে ব্যারিয়ার টোকেন। সরি, ব্যারিয়ার না, বিআরআর টোকেন। বিআরআর টোকেন, এই বিআরআর টোকেন হচ্ছে এক ধরনের টোকেন যেটা আপনার এনক্রিপ্টেড একটা টোকেন। অর্থাৎ আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি অথেন্টিকেট করবেন। অথেন্টিকেট করার পরে সে আপনাকে একটা এনক্রিপ্টেড অ্যাক্সেস টোকেন দিবে। যেই অ্যাক্সেস টোকেনটা আপনি যখন পাঠাবেন, সে সেই অ্যাক্সেস টোকেন দিয়ে আপনাকে অথেন্টিকেট করবে, আইডেন্টিফাই করবে যে হ্যাঁ, এই ইউজারটাই হচ্ছে আমার অথেন্টিকেটেড ইউজার। তো আইডেন্টিফাই করে দেন হচ্ছে আপনাকে ডেটা দিবে। তো এই টোকেনটা যে দিতে পারবে না, তাকে সেই ডেটা দিবে না। এটা হচ্ছে তার একটা অথরাইজেশন, অর্থাৎ অথেন্টিকেটেড ডেটা। এরপরে আরেকটা আছে জেডাব্লিউটি। জেডাব্লিউটি ওয়ান কাইন্ড অফ ডিআরআর টোকেনের মতো। আপনি হচ্ছে প্রথমে রিকোয়েস্ট দিবেন, আপনার ইউজার নেম পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে আপনি এপিআই তে রিকোয়েস্ট দিবেন। এপিআই তে রিকোয়েস্ট দেওয়ার পরে ও আপনাকে একটা টোকেন রিটার্ন করবে। টোকেন রিটার্ন করার পরে পরবর্তী রিকোয়েস্ট গুলো সাথে আপনি এই টোকেনটা ইনক্লুড করে দিবেন, তাহলেই সে আপনাকে অথেন্টিকেটেড ইউজার হিসেবে ট্রিট করবে। তো এইখানে সেই ধরনের একটা ঘটনা ঘটেছে। অর্থাৎ আমার যে ড্রাফট পোস্ট, সেই ড্রাফট পোস্টটা আমি একদম পাবলিক ইউজার হিসেবে অ্যাক্সেস করতে পারবো না। এই যে যে আমি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি, পোস্টম্যান, এখানে কিন্তু অথরাইজেশন বা অথেন্টিকেশনের অনেক ধরনের জিনিসপত্র আছে। দেখেন, একটা হচ্ছে কোনো অথেন্টিকেশন লাগবে না, নো অথ। আরেকটা হচ্ছে বেসিক অথ। বেসিক অথ হচ্ছে লিটারালি ইউজার নেম পাসওয়ার্ড পাঠিয়ে দিতে হয় বেস 64 করে। আরেকটা হচ্ছে বিআরআর টোকেন, যেটা নিয়ে আমি অলরেডি কথা বলছি। আরেকটা জেডাব্লিউডি বিআরআর, যেটাও নিয়ে আমি অলরেডি কথা বলছি। এছাড়াও আরো অনেক ধরনের টোকেন আছে। ও অথ 1.0, ও অথ 2.0। ও অথ 2.0 সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত। বিশেষ করে আপনারা যখন কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে যান, রেজিস্ট্রেশন করা লাগে, লগ ইন করা লাগে, ওইখানে আপনি অনেক সময় দেখেন যে লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ টুইটার, লগ ইন উইথ লিঙ্কডইন, ব্লা ব্লা ব্লা। ওইগুলাই হচ্ছে ওয়াথ। অর্থাৎ ও আপনার ফেসবুকের অ্যাকাউন্ট দিয়ে আপনাকে অথেন্টিকেট করে এক ধরনের অথেন্টিকেশন টোকেন ওই ওয়েবসাইটে পাঠাবে, এবং ওই ওয়েবসাইট সেটা দিয়ে আপনাকে অথেন্টিকেট করে ফেলবে। এছাড়া আরো অনেক কিছু আছে, একই ক্লাসে এত কিছু তো কভার করা সম্ভব না। তো আমরা এপিআই এবং রেস্ট এপিআই পার্থক্যটা বুঝলাম, এবং অথেন্টিকেশন নিয়ে একটু ধারণা নিলাম। যাই হোক, আপনাদেরকে বকর বকর অনেক করা হয়েছে। এখন চলেন আমরা একটু কোডিং পার্টে যাই। কোডিং পার্টে ধরেন আমি একটা কাস্টম প্লাগইন বানাবো, যে প্লাগইনের কাজ হবে এপিআই থেকে আমার মনের মতো ডাটা দেয়া। ওকে। তো ধরেন আমি বানালাম, কি আমার প্লাগইনের নাম দিলাম মাই রেস্ট এপিআই। ওয়ার্ডপ্রেসের প্লাগইন কিভাবে বানাতে হয় সেটা এখন আমি অত বেশি এক্সপ্লেনেশনে গেলাম না। আহ, আচ্ছা, আমি একটু জুম করি, আপনাদের অনেক দেখতে সমস্যা হচ্ছে। মাই রেস্ট এপিআই ডট পিএসপি। এরপরে আমি ধরেন এই হ্যালো ডলির কোডটাকে নিয়ে গেলাম। এটা হচ্ছে আমার প্লাগইনের নাম। প্লাগইনের নাম হচ্ছে মাই রেস্ট এপিআই। প্লাগইনের ইউআরএল যা আছে তাই থাক, ডেসক্রিপশন যা আছে তাই থাক। ধরেন অথর হচ্ছে আমি।
আর ভার্সন দিলাম ধরেন 1.0.0। এই যে আমি যে জাস্ট দুইটা কাজ করেছি, আমার ইউআরএল দিয়ে রাখি। ওকে, আমি এখানে দেখেন দুইটা কাজ করছি। প্লাগইনস ফোল্ডারের মধ্যে গিয়ে একটা ফোল্ডার বানাইছি, আর সেই ফোল্ডারের মধ্যে ফোল্ডারের নামে একটা পিএসপি ফাইল বানাইছি। আমার প্লাগইন বানানো আসলে শেষ। এখনই যদি আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যান, এখানে যান, তাহলে আপনি দেখবেন এখানে একটা নতুন প্লাগইন চলে আসছে। এই যে দেখেন মাই রেসিপি, এই যে আমার অথর হিসেবে আমার নাম, প্লাগইনের সাইট ইত্যাদি ইত্যাদি সব চলে আসছে। তো এটা হচ্ছে আমার প্লাগইন বানানো শেষ। এটা হচ্ছে আমার প্লাগইন বানানো শেষ। আমি এখন যেটা করবো, প্লাগইনটাকে অ্যাক্টিভেট করবো। আমার প্লাগইন অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে যেই কোড করে দেখাবো সেটা আসলে মানে নট লিটারেল, মানে আমরা সবসময় এইভাবে কোড করি না। এখানে অনেক ধরনের কনভেনশন ফলো করা হবে না। তো জিনিসটা বোঝানোর জন্য আমি হচ্ছে এটা করতেছি। রেজিস্টার রাউট, রেজিস্টার রেস্ট রাউট হচ্ছে একটা ফাংশন। এই ফাংশন দিয়ে রেস্টটিকে রেজিস্টার করতে হয়, কাস্টম রেস্টটিকে। ওকে, এখন হচ্ছে রাউট নেম স্পেস। এই নেম স্পেসে আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা, ওয়ার্ডপ্রেসের যত ধরনের এপিআই ছিল সবগুলোর একটা নেম স্পেস ছিল, ডাব্লিউপি ভার্সন 2। এটা হচ্ছে নেম স্পেস। এটা হচ্ছে নেম স্পেস। এই নেম স্পেসটা কেন লাগে? কারণ ওয়ার্ডপ্রেসে একটা ওয়ার্ডপ্রেস সেটে অনেক ধরনের প্লাগইন থাকে। তো আপনার প্লাগইনের রেস্ট এপিআই যেন আর একজনের প্লাগইনের রেস্ট এপিআই এর সাথে কনফ্লিক্ট না করে, এই জন্য নেম স্পেস দিতে হয়। অর্থাৎ যেমন ধরেন আপনিও চান যে আপনি হচ্ছে পোস্টের জন্য একটা রেস্ট এপিআই বানাবেন। এখন ওয়ার্ডপ্রেসেরও তো একটা রেস্ট এপিআই আছে পোস্টের জন্য। তো ওয়ার্ডপ্রেসও যদি নাম দেয় পোস্ট, আপনি যদি নাম দেয় পোস্ট, তাহলে এটা আসলে কনফ্লিক্ট হবে, ইরর দিবে। যার কারণে এখানে একটা নাম নেম স্পেস দিতে হয়। তো ধরেন আমি নেম স্পেস দিলাম হচ্ছে, নেম স্পেস দিলাম মাই রেস্ট এপিআই। এটাই ধরেন আমার নেম স্পেস। এরপরে দিতে হবে রাউট। রাউটের মধ্যে হচ্ছে আপনাকে লিখতে হবে যে আপনি হচ্ছে রাউটের নাম কি দিতে চান। ধরেন আমি এটার নাম দিলাম পোস্ট। হ্যাঁ, এরপরে আপনার হচ্ছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্টের মধ্যে অনেক কিছু আছে। তো আমরা এখন একটা সিম্পল কাজ করব, এই জন্য এত কিছু ডিটেলসে যাব না। ধরেন আমি ওয়ার্ডপ্রেসের কাছে যাই, ওয়ার্ডপ্রেস ডেভেলপার হ্যান্ডবুকে যাই, হ্যান্ডবুকে গিয়ে একটা ভেরি বেসিক এক্সাম্পল নিয়ে আসি। ধরেন এটাই নিয়ে আসি, এখানে যা আছে তাই। তো ওইখানে আমি যেটা পেয়েছি আমি সেটাকে এখানে নিয়ে আসছি। আহ আচ্ছা, এইটা আমি বলতে ভুলে গেছিলাম। এখানে দেখেন অ্যাড অ্যাকশন। এই অ্যাড অ্যাকশন হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা অ্যাকশন হুক, যে অ্যাকশন হুক দিয়ে ওয়ার্ডপ্রেসের অনেক কিছু করতে হয়। তো আমি এটার নাম দিলাম অ্যাড কাস্টম পোস্ট এপিআই। রেস্ট এপিআই ইনিট রেজিস্টার রেস্ট রাউট। আমি হচ্ছে এটার নেম স্পেস যেটা সেটা হচ্ছে মাই রেস্ট এপিআই। এটাই হচ্ছে আমার নেম স্পেস। ভার্সন 1 ভার্সন 2 এটা হচ্ছে এক ধরনের কনভেনশন, সবাই ফলো করে। তো আপনি যদি ফলো করতে না চান সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন এন্টারপ্রাইজ লেভেলের কোনো একটা সফটওয়্যার বা এন্টারপ্রাইজ লেভেলের কোনো একটা কাজ করবেন, তখন আসলে আপনার এটা ফলো করতে হবে। এই ভার্সন 1 ভার্সন 2 এর কাজ হচ্ছে আপনার এপিআই এর যদি কোনো স্ট্রাকচার চেঞ্জ হয়, অর্থাৎ আপনার এপিআই এর প্যারামিটার চেঞ্জ হইলো, আউটপুট চেঞ্জ হইলো, তখন আপনি এই এক্সিস্টিং এপিআই কিন্তু চেঞ্জ করতে পারবেন না। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আসলে এই ভার্সন 1 ভার্সন 2 তে মনে পড়লো। সেটা হচ্ছে আপনার ওয়েব পেজে যখন আপনি কোনো একটা পেজের কন্টেন্ট চেঞ্জ করেন বা কোনো একটা কিছু চেঞ্জ করেন, সেটা আপনি ইজিলি করতে পারেন। কারণ এটা ব্রাউজার রেন্ডার করবে, আপনি যা চেঞ্জ দিবেন সে তাই দেখতে পাবে, সেটাই সে রেন্ডার করবে। তো এটা নিয়ে কোনো ইস্যু নাই। ইস্যু কোথায়? ইস্যু হচ্ছে আপনি যখন এপিআই নিয়ে কাজ করবেন। কি ইস্যু? ইস্যু হচ্ছে ধরেন আপনি একটা এপিআই বানাইছেন, যে এপিআই এর এন্ড পয়েন্ট হচ্ছে পোস্ট। এখন এই এপিআই তে আপনি কোনো রকম কোনো অথেন্টিকেশন ছাড়া পোস্টের এক ধরনের ফরম্যাটে ডেটা পাঠাইতেন। কিন্তু একটা সময় পরে আপনার মনে হলো যে আমি যেই ফরম্যাটে ডেটা পাঠাইছি
এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, আমার ফরম্যাটটা একটু চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি শুধু টাইটেল আর কন্টেন্ট পাঠিয়েছেন, কিন্তু কিছুদিন পরে মনে হলো যে না, টাইটেল আর কন্টেন্ট পাঠালে হচ্ছে না, আমার আরো কিছু পাঠাতে হবে, বা টাইটেল বা কন্টেন্ট থেকে কোনো একটা কিছু রিনেম করতে হবে বা চেঞ্জ করতে হবে, এই ধরনের একটা চেঞ্জেস আপনার দরকার হইলো। এখন এপিআই এমন একটা জিনিস যেটা মনে করেন এই আপনার এই এপিআই এর আউটপুট নিয়ে অন্য কেউ সিস্টেম তৈরি করে ফেলছে, বানায় ফেলছে। এখন সিস্টেম তৈরি করে ফেলছে বা বানায় ফেলছে, এরপরে যদি আপনি আপনার এপিআই এর স্ট্রাকচার চেঞ্জ করেন, তাহলে কি হবে? সে হচ্ছে এই সিস্টেমটা, তার সিস্টেমটা ব্রেক করবে। এর ফলে কি হবে? আপনার এপিআই এর যে ইউজফুলনেস সেটা নষ্ট হয়ে যাবে। যার কারণে এই এপিআই এর ক্ষেত্রে এই ভার্সনিংটা জরুরি। তো আপনার যদি এরকম মনে হয় যে আমি আমার পোস্টের যে এপিআইটা তৈরি করছি সেই এপিআইটা আমার চেঞ্জ করা দরকার, তখন আপনি ভার্সন 2 দিয়ে সেটা চেঞ্জ করবেন। অর্থাৎ আপনার প্রথম যে এপিআইটা ছিল সেটা ভার্সন 1, সেকেন্ড যে আপনি যেটা চেঞ্জ করবেন সেটা ভার্সন 2। এখন আপনি যখন তাকে চেঞ্জ করবেন তখন আপনি ভার্সন 1ও রেখে দিবেন, ভার্সন 2ও রেখে দিবেন, যাতে দুটাই থাকে, দুটাই কাজ করে। এখন আপনি যদি চান যে না, আমি ভার্সন 1 ফেলেই দিব, এটা আমি আর রাখবো না, তখন আপনার ইউজারদেরকে একটা নোটিশ দিতে হবে যে আমার এপিআই ভার্সন 2 আসছে, তোমরা 2 ইউজ করো, ভার্সন 2 কমপ্লাই করো, ইমপ্লিমেন্ট করো। আমরা সাধারণত যেরকম করি, ধরেন গুগলের কোনো একটা কিছু চেঞ্জ আসলে আমরা সেটাকে আমাদের ইয়াতে ইমপ্লিমেন্ট করি, অথবা কোনো একটা থার্ড পার্টি এপিআই পেমেন্ট গেটওয়ের কথা যদি আমি বলি, পেমেন্ট গেটওয়ের কোনো কিছু আসলে আমরা সেটাকে চেঞ্জ করি, আপডেট করি, ওরা আমাদেরকে একটা আপডেট করার সময় দেয়। লাইক আমার ভার্সন 1 এপিআই ডিপ্লিকেটেড হবে এত মাস পরে, ডিলেট হবে এত মাস পরে, এরকম একটা সময় দেয়। সময় দেওয়ার পরে আমরা সেটাকে আমাদের মতো করে ঠিক করতে পারি, রেডি করতে পারি। এই জন্য এপিআই ভার্সনিংটা দরকার, যার জন্য এটা হচ্ছে কনভেনশন, আপনার এরকম ভার্সন তৈরি করতে হবে। তো আমি এখানে ধরেন, আমার তো আসলে ইউজার নিয়ে কাজ না, আমি চিন্তা করছিলাম আমি পোস্ট নিয়ে কাজ করব। তো আমি হচ্ছে পোস্ট নিয়ে আসি। আচ্ছা, এখন এখানে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এখানে এত এত প্যারামিটার, এই সেই হ্যান ত্যান, এগুলোর কাজ কি? এগুলার কাজ এখন এক্সপ্লেন করা একটু টাফ। এগুলার কাজ আমি পরে এক্সপ্লেন করবো যদি দরকার হয়। এইগুলা বেসিক্যালি প্যারামিটার। আমি আপনাদেরকে যেটা দেখাইলাম একটু আগে, যে এই যে এখানে যে প্যারামিটার দিচ্ছি, এই প্যারামিটার গুলা যেন পাস হইতে পারে, ধরতে পারি এটা আসলে সেই প্যারামিটার। এইখানে একটা রেজিক্স দিয়ে আছে, যে রেজিক্স দিয়ে মোটামুটি অনেক ধরনের প্যারামিটার অ্যাকসেপ্ট করা যায়। আর মেথডের মধ্যে যেটা, সেটা হচ্ছে এখানে আমি আপাতত গেট দিলাম, আরো অনেক কিছু দেওয়া যায়, পোস্ট, পুট, ডিলেট, যা যা আছে সব দেওয়া যায়। আর এখানে একটা কল ব্যাক ফাংশন, এই কল ব্যাক ফাংশনের কাজ হচ্ছে এই এপিআই তে কল হলে কি হবে সেটা করা। ধরেন আমি এটার নাম দিলাম গেস কাস্টম পোস্ট ডেটা। আমি আপাতত এটার মধ্যে ডাইনামিক কিছু দিচ্ছি না, স্ট্যাটিক ভাবে দিয়ে দিচ্ছি। এটাকে ডাইনামিক আমি পরে করতেছি। ধরেন আমি একটা স্ট্যাটিক ডাটা পাঠাচ্ছি, সেটা হচ্ছে টাইটেল পোস্ট 1, পোস্ট 2, পোস্ট 3। এভাবে না, এটাকে আসলে এইভাবে করা উচিত। ওকে, তো পোস্ট হচ্ছে আমার মেইন পোস্ট, যেটার মধ্যে সব ধরনের পোস্ট আছে। এর মধ্যে প্রত্যেকটা অ্যারেই হচ্ছে আমার একটা একটা করে পোস্টের ডেটা। তো আমি এটা দিয়ে দিলাম। এখন চলেন আমরা আমাদের এপিআইটা চেক করি। প্রথমত ডাব্লিউপি জেসন এর মধ্যে আমি হিট করব, যেখানে আমার সব এপিআই লিস্ট আসে। তারপরে আমি এখানে খুঁজবো যে মাই ডাব্লিউপি, সরি মাই রেস্ট এপিআই আছে কিনা। এই যে দেখেন, আমার মাই রেস্ট এপিআই কিন্তু আছে। মাই রেস্ট এপিআই ভার্সন 1, এটা কিন্তু চলে আসছে ওয়ার্ডপ্রেসের মধ্যে। প্রথমত দেখেন এখানে ডাব্লিউপি ভার্সন 2, ডাব্লিউপি সাইট হেল্প, ডাব্লিউপি ব্লক এডিটর, এই ধরনের রেস্ট এপিআই ছিল, যে নেম স্পেসের মধ্যে।
তো নতুন একটা নেম স্পেস চলে আসছে যেটার নাম হচ্ছে মাই রেসিপি ভার্সন 1। তো এটা হচ্ছে আমার রেসিপি নেম স্পেস চলে আসছে। এখন এই নেম স্পেসের মধ্যে দেখেন এন্ড পয়েন্ট আছে, এই যে পোস্ট, আমি যে পোস্টটা দিছি সেটা হচ্ছে আমার আর একটা এপিআই। তো আমি এখন আমার এই এন্ড পয়েন্টে হিট করব, হিট করে দেখবো যে আমি ওখান থেকে যে ডেটাটা পাঠাইছি সেটা আমি পাই কিনা। ওকে। আচ্ছা, এটা হচ্ছে এগুলোর জন্য আসতেছে না, আমি এগুলো ফেলে দিই, আমার এত কিছু এখন লাগবে না। উফ, দেখেন, তো ওইখান থেকে আমি যে ডেটাটা পাঠাইছি সেই ডেটাটা এখানে আসছে কিনা। অবশ্যই আসছে। ওইখানে আমার এখানে পোস্ট ছিল, সেই পোস্টের মধ্যে ছিল টাইটেল, টাইটেলের মধ্যে টাইটেল 1, টাইটেল 2, সরি পোস্ট 1, পোস্ট 2, পোস্ট 3। তো এখন এইখানে যদি আপনি বলেন যে আমি ইয়া করব না, আমি এরকম স্ট্যাটিক ডেটা দিব না, আমি হচ্ছে ডাইনামিক ডেটা দিব, অর্থাৎ আমার এখানে যে পোস্ট আছে সেই পোস্টের ডেটাগুলো দিব, তখন হচ্ছে আপনার এখানে ওয়ার্ডপ্রেসের একটা কুইরি চালাতে হবে। ওয়ার্ডপ্রেসের কুইরি কিভাবে চালাইতে হয়, কি করতে হয়, সেগুলোর এক্সপ্লেনেশনে এই মুহূর্তে আমরা না যাই। আমি ধরে নিচ্ছি যে আপনারা ওয়ার্ডপ্রেসের কুইরি কিভাবে চালাইতে হয় সেটা জানেন। আর যদি নাও জানেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আহ, আমরা, আপনার যদি ইচ্ছা থাকে, উদ্দেশ্য থাকে, তাহলে আপনি এটা শিখতে পারবেন। অথবা আমি এটা আপনাকে দেখাই। ধরেন গেট পোস্ট, আপনি এরকম যদি গুগল করেন, গুগলে আপনি এটা পেয়ে যাবেন। মানে এটা এমন কঠিন কিছু না। এই যে দেখেন, ইউজার কন্ট্রিবিউটেড পেয়ে গেছেন যে, সরি এটা না, এটা তো ডাটা দেখাচ্ছে, কোডটা কোথায়? হ্যাঁ, হ্যাঁ, ধরেন আমি এটাই নিয়ে আসলাম, এইখান থেকে আর্গুমেন্ট আর এখান থেকে এটা নিয়ে আসলাম। তো পোস্ট এর মধ্যে আমি এখন পোস্ট গুলো পেয়ে যাব। আর এখানে ফিল্ডস এর মধ্যে কিছু একটা দিছে, আইডি দিছে, মানে সে শুধু আইডি জানতে চায়, আমি ধরেন আইডি জানতে চাই না, আমি সবই জানতে চাই। ওকে, পোস্ট, আমি হচ্ছে পোস্ট টাইপটা শুধু সিলেক্ট করে দিই। ওকে, পোস্ট টাইপ হচ্ছে পোস্ট। আমি পোস্ট টাইপের পোস্ট থেকে আমি হচ্ছে পোস্ট গুলোকে নিলাম, নেওয়ার পরে এখন এইটাকে লুপিং করতে হবে সম্ভবত। না, লুপিং করতে হবে না, সে আমাকে একটা অবজেক্ট রিটার্ন করে এমনিতেই। তো আমি এখন এটাকে রিটার্ন করে দিলাম, ডলার। এখন চলেন আমরা আমাদের ইপিআই তে হিট করি। আমাদের ইপিআই তে হিট করে আমরা কিন্তু পোস্ট ডাটা পেয়ে গেছি। এখন দেখেন, মানে মজাটা কি, আরে এটা বারবার চলে আসতেছে। ওকে, সো আমি যখন ডাব্লিউপি ভার্সন 2 পোস্ট, এই যে আমি যখন ডাব্লিউপি এর পোস্ট ছিলাম, মানে আমি যখন ডাব্লিউপি এর পোস্ট দেখতেছি, তখন দেখেন এখানে কত ধরনের ডেটা আমাকে সে দিছে। আমার যে কাস্টম পোস্ট, এখানে দেখেন কত ধরনের ডেটা আমাকে সে দেয় না। এখানে সে আমাকে অল্প কিছু ডেটা দিছে, যেমন পোস্ট কন্টেন্ট, পোস্ট টাইটেল, এক্সার্ট, কবে পোস্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো আমি এখন চাইলে কিন্তু এটাকে মডিফাই করতে পারি। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে আমার একটা আসলে কেন, আমার পোস্ট তো দুইটা না, ও আচ্ছা আর একটা ড্রাফটে আছে। তো এখন আমি ধরেন আমার যে ইয়েটা পাঠাইছি, এপিআইটা বানাইছি, এখানে আমি ধরেন পোস্ট পেজ সবই দেখতে চাই, ফর এক্সাম্পল। তাহলে এই যে কাস্টম এপিআই বানানোর মজাই হচ্ছে এটা, যে আপনি আপনার মতো করে সবকিছু ডিফাইন করতে পারবেন। দেখেন, আমার এপিআই কিন্তু রাউট কিন্তু সেম পোস্ট। তো এখানে আমি কি করলাম, আমি সব নিয়ে আসছি।
আমার পেজ এবং পোস্ট যা আছে আমি সব নিয়ে আসছি এবং সবগুলো চলে আসছে। সেম জিনিসটাকেই আমি যদি ইয়াতে করি, পোস্টম্যানে হিট করি, তাহলেও কিন্তু আমি পেয়ে যাবো। পোস্ট, ডুপ্লিকেট, এই যে দেখেন পোস্টম্যানও চলে আসছে। এখন এই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যেই পোস্টের ইয়েটা ছিল, ফরম্যাটটা ছিল, সেটার থেকে এটা কিন্তু একটু ডিফারেন্ট। সেটা থেকে এটা একটু ডিফারেন্ট, এবং এই ডিফারেন্সিয়েশনটা আপনি আপনার মনের মতো ইচ্ছা মতো করতে পারবেন। এখানে আমি দেখেন যে আমি কিছুই করি নাই। তা আমি যদি চাই, এখানে যদি আমি একটা লুপ চালাই, যে লুপ চালায় আমি হচ্ছে এখান থেকে ধরেন আমি শুধু আইডি নিব, অথর নিব, ডেট নিব, কন্টেন্ট নিব, টাইটেল নিব, এক্সার্ট নিব, আর কিছু নিব না, তাও কিন্তু আমি পারবো। তো এখান থেকে পোস্ট লুপ চালায় তারপর সেটাকে আমি মডিফাই করে আমার মতো করতে পারবো। ওকে। তো আমি অনেকক্ষণই একা একা বকর বকর করেছি। এখন আপনাদের সাথে একটু ইন্টারাকশন দরকার। আমরা এখন কিউএনএ সেকশনে চলে যাব। আমাদের কিউএনএ এর প্রথম পার্টটা হবে, আমি আজকে আপনাদেরকে যে জিনিসগুলো দেখাইলাম, বোঝাইলাম, কোড করে দেখাইলাম, কনসেপ্ট বুঝাইলাম, সিস্টেম, অর্থাৎ আমার এই ফুল ক্লাসটা নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা করবেন ফার্স্টে। এই ক্লাস নিয়ে কোশ্চেন শেষ হলে তারপরে আপনাদের অন্য অন্য যে কোশ্চেন গুলো আছে আমরা সেগুলোতে চলে যাব। প্রথমত, আমরা ক্লাস নিয়ে কে কে কোশ্চেন করতে চাই হ্যান্ড রেজ করি। হ্যান্ড রেজ করলে ওখান থেকে আমি হচ্ছে আপনাদেরকে আনমিউট করে কোশ্চেন নিয়ে নিব। সবাই একটু হ্যান্ড মিউট করি আমরা, সরি, হ্যান্ড মানে হ্যান্ড আইকন শো করি যারা যারা কোশ্চেন করতে চাই। সালাম আলাইকুম। যারা হচ্ছে কোশ্চেন করবেন কাইন্ডলি হ্যান্ড রেজ করে ওয়ান বাই ওয়ান কোশ্চেন করেন। একজনকে পাওয়া গেছে। হ্যান্ড আইকন চলে গেছে, আরেকবার একটু করেন। আচ্ছা, আসাদুল্লাহ। হ্যাঁ, আপনাকে আনমিউট করার জন্য কল করছি, আনমিউট করে কোশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার এই প্রশ্ন না, সেটা হলো আমি শুরুর দিক থেকে ছিলাম, কিন্তু কেন জানি আমি প্রথম দিকে আমি সাউন্ড পাই নাই। তো পরে অনেকক্ষণ একটু গুতাগুতি করার পর সাউন্ড পাইছি। তো যে কারণে প্রথম দিকে আমি ওকে। কথাগুলো শুনতে পারি নাই। তো এটা কি রেকর্ডেড আছে বা পরে অ্যাক্সেস পাবো এরকম কিছু একটা? হ্যাঁ, রেকর্ডেড থাকার কথা। জি ভাইয়া, আপনারা হচ্ছে কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে দিবেন এবং আপনাদেরকে হচ্ছে আপনাদের ইমেলের মাধ্যমে এই ওয়েবিনারের যে রেকর্ডিং সেটা পাঠিয়ে দেওয়া হবে। কাইন্ডলি চ্যাট বক্স থেকে একটু ফর্মটা ফিল আপ করে দিবেন এবং এই ওয়েবিনারের রেকর্ডিংটা আপনারা পরবর্তীতে ইউটিউবেও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। জি, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে রুহুল রনি। আপনাকে আনমিউট করার রিকোয়েস্ট দিয়েছি, আনমিউট করে কোশ্চেনটা করেন রুহুল রনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভাইয়া, আমি আপনার পুরো আলোচনাটাই খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছি। আর আমি ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন একটা মার্কেটিং এজেন্সিতে অলরেডি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করতেছি। তো এখানে আমি আসলে একটা সিস্টেম ডেভেলপ নিয়ে আপনার সাথে একটু পরামর্শ করতে চাই। এখানে আপনি যে বিষয়টা দেখালেন, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ব্যাক এন্ডের এপিআই গুলো থাকে, এটা ফ্রন্ট এন্ডে কিভাবে শো করা হয়, মানে যেটা ওয়েব ভিউতে শো হয় অলরেডি, এটা আসলে জেসন ফরম্যাটে কিভাবে হয় এটাই আপনি জাস্ট দেখাইছেন। তো এখন ধরেন এরকম একটা প্লাগইন কিভাবে পসিবল বিল্ড করা, যে অন্য কোথাও থেকে, লাইক ধরেন পাঠাও থেকে ওরা কি করে, ওইখানে হচ্ছে একটা ইউজার বা একটা কাস্টমারের নাম্বার ভেরিফাই করে ওইখানে কিছু একটা ইনফরমেশন দেয় যে এই হুম। কাস্টমারটা এখান থেকে কতগুলো প্রোডাক্ট নিছে বা কতগুলো ক্যান্সেল করছে। তো এই জিনিসটাই ধরেন
ওই সেম কাস্টমার যদি আমার ওয়েবসাইট থেকে অর্ডার করে, তার নাম্বারটাও কিন্তু আমার এখানে আসতেছে। তো এই নাম্বারটা হুম, কিভাবে পসিবল ওই পাঠাও থেকে আপনার কোয়েরি করে ব্যাক এন্ডে ওয়ার্ডপ্রেসে দেখানো? আচ্ছা, পসিবল, এটাও পসিবল। আমি আজকে মূলত যেটা দেখাইছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের রেসিপি তৈরি করা, যে রেসিপিটা অন্য কেউ ইউজ করবে। আর আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে অন্যের রেসিপি আমি কিভাবে ওয়ার্ডপ্রেসে ইউজ করব, রাইট? তো জি। দুইটা আসলে ডিফারেন্ট টপিক, বা ডিফারেন্ট কি বলে, ডিফারেন্ট টপিক বা ডিফারেন্ট লেসন। এইগুলো হচ্ছে আজকের আমাদের ওয়েবিনারের টপিক ছিল না। তারপরেও আমি আপনাকে একটু বলি। ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনার কিছু ফাংশনই আছে, বিল্ট ইন ফাংশন। ডাব্লিউপি রিমোট গেট, ডাব্লিউপি রিমোট গেট পোস্ট, এরকম মানে ডাব্লিউপি রিমোট গেট, রিমোট পোস্ট, এরকম কিছু ফাংশন আছে। যেই ফাংশন গুলো দিয়ে আপনি হচ্ছে অন্য একটা রেস্টিপিআই কল করে সেই ডেটাগুলো আনতে পারবেন। আচ্ছা। আপনি যেহেতু কোশ্চেন করছেন, এটা আমি আহ, কিভাবে দেখাই। আচ্ছা, আমি এটা খুবই কি বলে, একটা স্ক্র্যাচের মতো একটা জিনিস আমি এটা দেখাচ্ছি। আহ, অন্য কারো কোশ্চেন আছে কিনা দেখি। আপনি যেটা বলছেন সেটা সম্ভব। আমি যেটা আপনাদেরকে প্রথমেই এক্সাম্পল দিয়েছিলাম, যে এই যে শেয়ার ট্রিপ বা গোজ্যান রিলেটেড ওয়েবসাইট যারা আছে তারা কিন্তু ওই হোটেল, তারপরে এয়ারলাইন্স, এদের কাছ থেকে এপিআই এনে সেই এপিআই কল করে সেখান থেকে ডেটা এনে তাদের ওয়েবসাইটে দেখায়। তো ওরকম জিনিসপত্রের মধ্যেই কিন্তু আপনার কোয়েরিটা পড়ে, মানে আপনি যেটা জিজ্ঞেস করতেছেন সেটা আসলে ওই ক্যাটাগরিতে পড়ছে। তো এটাও জি। পসিবল, এটাও সম্ভব। আর আমাদের সামনেই হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের ক্যারিয়ার প্যাথ কোর্স লঞ্চ হচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝেন এবং জানেন যে একটা ওয়েব নিয়ে আসলে সবকিছু কভার করা সম্ভব হয় না। তো আপনারা যদি এই টপিকগুলো নিয়ে আরো ইন ডেপথ জানতে চান বা শিখতে চান বা বুঝতে চান, তাহলে আমাদের কোর্সের সিলেবাসটা দেখেন। এখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ইভেন থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে নিয়েও আমরা কাজ করব। পেমেন্ট গেটওয়েতে কিভাবে এপিআই এর মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়, পেমেন্ট আনা যায়, তারপর এভরিথিং মানে বুকিং ডিলের থেকে শুরু করে সবকিছু নিয়ে আমরা ওখানে শেখাবো। তো আপনি চাইলে আমাদের সিলেবাস দেখতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন, কোর্স এনরোল করতে পারেন। আর আপনি যেটা বললেন সেটা আমি খুব শর্ট করে একটা দেখানোর চেষ্টা করব। আমি জানি না কতটুকু বুঝবেন, কারণ এটা আসলে শর্ট করে দেখালে বোঝানোটা কঠিন। মানে রেসিপি এর বেসিক বোঝাতেই আমার আসলে 1 ঘন্টার বেশি লাগছে। তো আপনি যেটা বলতেছেন সেটা মনে করেন এইটার মতোই আর একটা বিশাল টপিক। তো এটা আসলে শর্ট করে বোঝানো কঠিন। আমরা আরেকজনের কাছে চলে যাচ্ছি। আমি চেষ্টা করবো ওটা দেখানোর জন্য ছোট করে হলে। ওকে। ঠিক আছে ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে সাগর শেখ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, আমার কোশ্চেনটা খুবই শর্ট। সেটা হচ্ছে আহ ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ড হিসাবে ইউজ করে লার্জ স্কেলের কোনো ওয়েবসাইট করা যাবে, বা আহ, নাকি মিডিয়াম সাইজের, নাকি আমরা দেখা যাচ্ছে পোর্টফোলিও টাইপ বা এজেন্সি টাইপ, মানে মোটামুটি লেভেলের ওয়েবসাইট গুলা ব্যাকএন্ড করা যাবে? এটা যদি একটু বলতেন। আর একটা বিষয় হচ্ছে একজন দেখা যাচ্ছে ক্লায়েন্টের বা একজন ইউজার, যে হচ্ছে তার পোর্টফোলিওটা বা একটা এজেন্সি জাস্ট কি করবে, সে তার ডকুমেন্ট বা ইয়েগুলা টেক্সট গুলা চেঞ্জ করতেছে এখানে দেখা যাচ্ছে ফ্রন্ট এন্ড হিসাবে নেক্সট বা ভিউতে দেখা যাবে। মানে এখান থেকে ওয়ার্ডপ্রেস থেকে সে চেঞ্জ করতেছে ইউআই থেকেই। মানে সে তো আর কোড বুঝতেছে না, শুধু ইউআই থেকে চেঞ্জ করতেছে। তো এই ক্ষেত্রে আপনি যে কোড করে যেটা দেখাইলেন একটু আগে আর কি, প্লাগ ইন বানিয়ে, এইভাবে না করে যদি শুধু দেখা যাচ্ছে পোস্ট সে তার মতো করে যাচ্ছে, এখান থেকে একজন ডেভেলপার ইন্টারাক্ট করে দিছে, এইভাবে কি পসিবল? একটু যদি। থ্যাংক ইউ, হ্যাঁ এইটুকু হ্যাঁ, আমার। ডেফিনেটলি পসিবল। ডেফিনেটলি পসিবল। তাহলে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। আচ্ছা, এই যে এইখানে যে ওয়েবসাইটটা দেখছেন, এটা হচ্ছে কোড ক্লাইমেট। এই যে ওয়েবসাইটটা দেখছেন, এটা আসলে আমারই বানানো একটা ওয়েবসাইট, যেটার ব্যাক এন্ডে আছে ওয়ার্ডপ্রেস। তো নর্মালি ব্যাক এন্ডে ওয়ার্ডপ্রেস রেখে ফ্রন্ট এন্ডে যদি অন্য কোনো টেকনোলজি ইউজ করা হয়, সেটাকে বলা হয় হেডলেস ওয়ার্ডপ্রেস। মানে এটা একটা টার্ম। তো আপনি যদি এই ব্যাপারে আরো অনেক কিছু জানতে চান,
তাহলে হেডলেস ওয়ার্ডপ্রেস এই জিনিসটা লিখে সার্চ করলেই আপনি অনেক কিছু জানতে পারবেন। ওকে, এইখানে আমরা আসলে কি করছি? এখানে আমরা যেটা করছি, এখানে আপনি যেগুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইউআই থেকে ইনপুট দিছে। ইউআই মিনস এই ইউআই, এই যে এইখানে আপনি ইনপুট দেওয়ার যে জিনিসপত্র পাচ্ছেন এই ইউআই ওয়ার্ডপ্রেসের এই ইউআই থেকে ইনপুট দিচ্ছে, এবং ইনপুট দেওয়ার পরে এখানে একটা ওয়েব হুক রিলেটেড বাটন দেওয়া হয়েছে যে এটাকে তুমি ফ্রন্ট এন্ডে জেনারেট করো। এখন এইটার টেকনোলজি হচ্ছে নাক্সট এবং ভিউ। আপনাদেরকে যেটা আমি দেখাচ্ছি, এটা টেকনোলজি হচ্ছে নাক্স এবং ভিউ। তো এখন নাক্স জেএস দিয়ে যেটা হয়, মানে নেক্সট, রিয়াক্টের নেক্সট আর ভিউ এর নাক্স একই জিনিস। তো এগুলো দিয়ে যেটা হয়, এরা হচ্ছে আপনার এই ফ্রন্ট এন্ডে এইচটিএমএল জেনারেট করে ব্যাক এন্ড থেকে ডাটা এনে। তো এখানে গ্রাফকিউএল দিয়ে ব্যাক এন্ড থেকে ডাটা এনে ফ্রন্ট এন্ডে ওয়েবসাইট জেনারেট করা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমার যে, আমি এটা যার জন্য করেছি, অর্থাৎ আমার যে ক্লায়েন্ট, সে কিন্তু এত কিছু জানে না, এত কিছু বুঝে না। আপনি যেটা বললেন, সে এখানে এসে জাস্ট সিম্পলি নতুন নতুন পোস্ট ক্রিয়েট করে। পোস্ট ক্রিয়েট করে যখন তার মনে হয় যে হ্যাঁ এটা আমি পাবলিশ করতে চাই, তখন এখানে ধরেন একটা বাটন থাকে যে পাবলিশ টু দা ফ্রন্ট এন্ড, এরকম একটা বাটন থাকে। এই বাটনে ক্লিক করলে এটাকে ওয়েব হুক দিয়ে নেটলিফায়ের মাধ্যমে এটাকে জেনারেট করা হয়। জেনারেট করে আবার এটাকে শো করানো হয়। তো বেসিক্যালি আপনি যেটা জিজ্ঞেস করছেন সেটা পসিবল, তো পসিবলই আমি নিজেই করেছি, যার এক্সাম্পল হচ্ছে এটা, এই যে লাইফ সাইন। জি ভাইয়া, আর থ্যাংক ইউ। আপনার আরেকটা কোশ্চেন ছিল যে ওয়ার্ডপ্রেস দিয়ে এন্টারপ্রাইজ লেভেলের কিছু করা যায় কিনা, সরি এটা আমি ভুলে গেছিলাম। এখন ভাই একটা কথা কি, আপনি যেই কোনো প্রজেক্ট করার সময়, অর্থাৎ আপনার কাছে যখন একটা প্রজেক্ট আসবে, আপনি প্রজেক্টের রিকোয়ারমেন্ট বুঝবেন। সেই রিকোয়ারমেন্ট বোঝার পরে আপনি রাইট টেকনোলজি চুজ করবেন। এটা হচ্ছে একজন এক্সপার্ট ডেভেলপারের প্রথম স্কিল, যে আপনি একটা প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে আপনি রাইট টেকনোলজি চুজ করবেন। এখন 10-15 বছর আগের কি অবস্থা ছিল সেটা নিয়ে আমরা কথা না বলি, আমরা বর্তমান সময় নিয়ে কথা বলি। বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস এমন একটা জায়গায় চলে গেছে যে এটা দিয়ে আপনি এন্টারপ্রাইজ থেকে শুরু করে একদম এন্ট্রি লেভেলের সবকিছুই করতে পারবেন, যদি আপনি কোড লিখতে জানেন। এখন আপনি যদি কোড লিখতে না জানেন, আপনি যদি, এই যে আজকের চ্যাটে আমি যেটা পেলাম, মানে অনেকে বলতেছে আমি ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজার, তো আপনি যদি শুধু কাস্টমাইজিং পারেন, মানে ধরেন থিম তৈরি করা আছে, থিম ফরেস্ট থেকে একটা থিম নিলেন বা কোনো একটা কিছু নিলেন, তারপর সেটাকে কাস্টমাইজ করে ওয়েবসাইট বানালেন, আপনি যদি এরকম কাস্টমাইজার লেভেলের লোক হন, তাহলে হয়তো আপনার কাছে এই জিনিসগুলো অনেক কঠিন মনে হবে যে এন্টারপ্রাইজ লেভেলের কাজকর্ম করলে ওয়ার্ডপ্রেসে করা সম্ভব কিনা। আপনার দেখা যাবে যে হাজার হাজার প্লাগইন ইউজ করতে হচ্ছে, সাইট ভারী হয়ে যাচ্ছে, এই টাইপের ইস্যু তখন তৈরি হবে। কিন্তু আপনি যদি কোড জানেন, পিএসপি জানেন, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস দিয়েও আহ, খুবই বড় বড় ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন। কারণ এখানে ওয়ার্ডপ্রেস আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিছে নিজের মতো করে কোড করার, নিজের মতো করে সবকিছু করার। এখন ওয়ার্ডপ্রেস যেটা করতেছে সেটা হচ্ছে আপনাকে একটা ব্যাক এন্ড প্রোভাইড করতেছে, একটা ডাটাবেস প্রোভাইড করতেছে। এই ডাটাবেস এবং ব্যাক এন্ডের মধ্যে সম্পর্ক তৈরি করে দিচ্ছে, আপনাকে একটা ইউআই দিচ্ছে, যে ইউআই দিয়ে আপনি হচ্ছে এগুলা ম্যানেজ করতে পারতেছেন। মানে নতুন নতুন পোস্ট করবেন, নতুন নতুন পোস্ট করবেন, তারপর নতুন নতুন ডেটা দিবেন। এই যে যে ব্যাকএন্ডটা দেখতেছেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ব্যাকএন্ড, মানে এটা আপনাকে প্রোভাইড করতেছে। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ না করে লারাভেল ইউজ করেন বা জ্যাঙ্গো ইউজ করেন, তখন কিন্তু এই ব্যাকএন্ডটা আপনার বানাতে হচ্ছে। এটা কিন্তু আপনি ডিফল্ট ভাবে পাচ্ছেন না, সর্বোচ্চ আপনি এইচটিএমএল টেমপ্লেট পাবেন। তো এই ব্যাকএন্ডের মধ্যে আপনি কিন্তু চাইলে এখানে যতগুলো মেনু আছে, এখানে আপনি নিজের মতো মেনু বানাতে পারবেন, নিজের মতো ভিউ বানাতে পারবেন। এখানে আপনি যেটা দেখতেছেন, আপনি এখানে, মানে ওয়ার্ডপ্রেস হইতেছে একটা ক্যানভাস। ওয়ার্ডপ্রেস একটা ক্যানভাস, যেই ক্যানভাসে কিছু আঁকিবুকি করা আছে, বাকি আঁকিবুকি করার সম্পূর্ণ স্বাধীনতা আপনার আছে। অর্থাৎ আপনি এখানে নতুন নতুন পেজ অ্যাড করতে পারবেন, ডাটাবেজে নতুন নতুন টেবিল অ্যাড করতে পারবেন, নতুন নতুন পেজ অ্যাড করতে পারবেন, নতুন নতুন পোস্ট টাইপ অ্যাড করতে পারবেন। এভরিথিং ইজ পসিবল ইন উইদিন ওয়ার্ডপ্রেস। তো আপনার ওই কোশ্চেনের অ্যান্সারে যদি আমি আসি, যে ওয়ার্ডপ্রেস দিয়ে এন্টারপ্রাইজ লেভেলের কাজ করা সম্ভব কিনা, সফটওয়্যার বানানো সম্ভব কিনা, হ্যাঁ ডেফিনেটলি সম্ভব। এবং সেটা বেশ ফাস্ট এবং অপটিমাইজও হবে। সেক্ষেত্রে আপনার আপনার হচ্ছে ওই লেভেলের স্কিল থাকা লাগবে, আপনার ওই লেভেলের নলেজ থাকা লাগবে। ইনসাইড নামে একটা কোম্পানি আছে ইউরোপের মধ্যে, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, তারা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট তৈরি করে তাদের ক্লায়েন্টকে $1 মিলিয়ন চার্জ করেছিল। তো ওয়ার্ডপ্রেস নিয়ে যারা হচ্ছে
একটু মনে করেন যে খুঁতখুঁতে স্বভাব বা একটা ইয়ে আচরণ করে, তারা আসলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে খুব ভালো জানে না। আমি পার্সোনালি অনেকগুলো টেকনোলজি সম্পর্কে জানি, অনেক কিছু নিয়ে কাজ করি। আপনারা যেই যে টেকনোলজির কথা বলছেন চ্যাটে, সবগুলো নিয়ে আমি কাজ করি, সবগুলো নিয়ে আমার নলেজ আছে। লারাভেল, রিয়াক্ট, ভিউ, নেক্সট, নাক্সট, তারপরে আপনার ওয়ার্ডপ্রেস, তারপর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ইলেকট্রন, আয়োনিক, তারপর হচ্ছে আপনি জাভা দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এভরিথিং নিয়ে আমি কাজ করি। সেটা হচ্ছে অন ডিমান্ড। আমার যখন যেটা যেরকম প্রয়োজন আমি তখন সেটা করি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো শুরুতেই এত কিছু জানবেন না বা পারবেন না বা বুঝবেন না। তাহলে হ্যাঁ, এটাই যে একটা দিয়ে শুরু করবেন। ধরেন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করলেন। ওয়ার্ডপ্রেস এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ, যে কোনো কিছু করতে পারবেন। তার মানে এই না যে লারাভেল দিয়ে করতে পারবেন না বা জ্যাঙ্গো দিয়ে করতে পারবেন না, ওটা দিয়েও আপনি করতে পারবেন। কিন্তু তুলনামূলক ভাবে লারাভেল বা জ্যাঙ্গোর চেয়ে ওয়ার্ডপ্রেস ইজি, কারণ ওয়ার্ডপ্রেস আপনাকে অনেকগুলো জিনিস করে দিয়ে রাখছে, আপনি জাস্ট রিউজ করবেন। ওকে, সো আপনার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে পসিবল, কিন্তু আপনাকে শিখতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। কোশ্চেন করার মতো মনে হয় না আর কেউ আছে। তো একটা ভাই যে কোশ্চেন করছিল পাঠাগার এপিআই নিয়ে, সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু ছোট করে দেখাই। জেসন প্লেস হোল্ডার, আচ্ছা, এটা হচ্ছে একটা জেসন প্লেস হোল্ডার এপিআই। যেই এপিআই এর কাজ হচ্ছে আপনাকে ডামি ডেটা দেয়া। অর্থাৎ আপনি যখন এপিআই নিয়ে কাজ করতে চান, ও আপনাকে ডামি ডেটা দিবে। ওকে, দেখেন, এই যে জেসন প্লেস হোল্ডার টাইপকোড ডট কম টু ডুস, এই ইউআরএল এ হিট করলে আমি অনেকগুলো টু ডু ডেটা পাচ্ছি। তো আপনি যদি ওয়ার্ডপ্রেসের মধ্যে এই ডেটাগুলো দেখতে চান বা ইউজ করতে চান, তাহলে আমি এখানে যে কোডটা করছি এরকমই আপনার আরেকটা করতে হবে। এআই WP remote get from URL arguments dollar kudos। দেখেন, ও এখানে একটা কাহিনী আছে। আহ kudos, kudos, আচ্ছা, প্রথমত দেখেন, আমি ওয়ার্ডপ্রেস এর মধ্যে এখানে আপনি যে ডেটাটা পাচ্ছেন, এই যে এখানে আপনি যে ডেটাটা পাচ্ছেন, যেমন এটাই আমার ডেটা। এই ডেটা আমি ওয়ার্ডপ্রেস এর মধ্যে নিয়ে আসছি। এই যে প্রোগ্রামেটিক্যালি আমি সেই জেসনটা ওয়ার্ডপ্রেস এর মধ্যে নিয়ে আসছি, পুরোপুরি ভাবে দেখেন চলে আসছে। এই ডেটাটা আমার ওয়ার্ডপ্রেস এর মধ্যে আছে। তো এখন আপনি যেহেতু ওখান থেকে ডেটা নিয়ে আসছেন, এখন এটা কিন্তু আপনি আপনার মতো শো করতে পারবেন আপনার যেমনি ইচ্ছা। এই টু ডু ভ্যারিয়েবলের মধ্যে আমার ওই এপিআই থেকে গেট করা ডেটা সবই আছে। তো আরেকজন ভাই যে কোশ্চেন করছিলেন যে পাঠাবেন এপিআই থেকে ডাটা এনে দেখাবেন বা এপিআই তে ডাটা পাঠাবেন, সেই সবকিছু হচ্ছে এইভাবে সম্ভব। ডাব্লিউপি রিমোট গেট নামে একটা ফাংশন আছে, যেই ফাংশন দিয়ে আপনি ডাটা আনবেন। এরপরে যদি আপনার ডাটা পাঠাইতে হয়, তাহলে আরেকটা ফাংশন আছে ডাব্লিউপি রিমোট পোস্ট। এটা হচ্ছে আরেকটা ফাংশন যেটা দিয়ে আপনি ডাটা পাঠাইতে পারবেন। এখানে ডাটা পাঠাইলে সেখান থেকে আপনি একটা রেসপন্স পাবেন, সেই রেসপন্স দিয়ে আপনি ইউজারকে আরেকটা ফিডব্যাক দিতে পারবেন। এবং এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস এর সিস্টেম। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেস এর সিস্টেম ইউজ না করতে চান, ধরেন আপনি ওয়ার্ডপ্রেস জানেন না বা পারেন না,
তাহলে পিএসপির একটা জিনিস আছে, সেটা হচ্ছে কার্ল। পিএসপি কার্ল, কার্ল নামে একটা জিনিস আছে। তো আপনি এই কার্লও কিন্তু ওয়ার্ডপ্রেস এর মধ্যে ইউজ করতে পারবেন। এই এই যে এখানে কার্লের যে কোড গুলো আছে, এই যে এটা বেসিক্যালি এটা কার্লকে ইনিট করবেন, কার্লের হেডার সেট করবেন, তারপরে ইউআরএল টিউআরএল দিবেন, এখান থেকে যে ডেটা পাবেন সেই ডেটাও কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস এর মধ্যে ইউজ করতে পারবেন। তো আপনি এখানে বাউন্ড টু না যে আপনার ওয়ার্ডপ্রেস এর ফাংশন ইউজ করা লাগবে, আপনি অন্য কিছু ইউজ করতে পারবেন। আরেকটা ভালো জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে যে পোস্টম্যান যেটার কথা আমি বলতেছিলাম, যেটা আমি ইউজ করি, এই পোস্টম্যান এর মধ্যে ধরেন আমি এই যে এই ইউআরএল এর রিকোয়েস্ট দিছি, এখানে যে দিছি আমি যে একটা ডেটা পাচ্ছি, তো এই ডেটার মধ্যে আপনি কিন্তু চাইলে এইখানে একটা কোড নামে আইকন আছে, এই কোডের মধ্যে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন যে আপনি এই এপিআই কলটা চাচ্ছেন। ধরেন আমি চাচ্ছি হচ্ছে পিএসপি, পিএসপি কোড। পিএসপির মধ্যে দেখেন কতগুলো আছে, কার, গাজল, এই যে লারাভেল যারা ইউজ করেন তারা এই গাজল সম্পর্কে জানেন। আহ, আমি ধরেন এখানে কার্লি দিলাম, এই যে আমার কিন্তু কোড চলে আসছে। আমি যদি এই কোডটা এখানে নিয়ে প্লেস করি ওয়ার্ডপ্রেসের মধ্যে, এখানে আমি যে এইগুলো যে করছি এগুলো ধরেন আমি বাদ দিয়ে দিলাম, আমি এগুলো দিলাম না, এটা দরকার নাই। আমি ধরেন ইউআরএল দিলাম এইটা, এই কোড রেসপন্স না দিয়ে আমি হচ্ছে ওই আগের মতো ডিবি করি। দেখেন সেম জিনিস আপনি আবার পেয়ে গেছেন। হ্যাঁ, এখন একটু সুন্দরভাবে আসছে, অন্যভাবে আসছে, এই যে এটা আসছে। আমি একটা কাজ করে হাইড করে দিই, এই যে দেখেন যেটা আসছে, এই যে সেই ডেলিসিয়াস আউট। তো এখন এইটাকে আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে সুন্দর করে ডেফিনেটলি রিপ্রেজেন্ট করতে পারবেন, যেহেতু আমি ডেটা পেয়ে গেছি, তাই না? তো ওয়ার্ডপ্রেস এর মধ্যে আপনি যদি এই টাইপের কাজ করতে চান, একটা হচ্ছে কার্ল, যেটা পিএসপির একটা ফাংশন, পিএসপির একটা জিনিস, এটার সাথে আপনার ওয়ার্ডপ্রেসের কোনো সম্পর্ক নেই। আর একটা হইতেছে ডাব্লিউ রিমোট গেট, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন, ওয়ার্ডপ্রেসের একটা জিনিস, যেটা আপনি ওয়ার্ডপ্রেসের মতো করে ইউজ করতে পারেন। আশা করি আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। ওকে, এখন আমরা এটা একটু শেষের দিকে চলে আসছি। চ্যাটে কিছু প্রশ্ন আসছে, সেগুলো একটু আমি দেখি। সাগর শেখ, আপনি তো কোশ্চেন করেছেন। আহ, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমার একটা আপনার কোশ্চেন খুব ছিল। নয়েজ আসতেছে, নয়েজ, নয়েজ আসতেছে আপনার ওখান থেকে। এখন শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, বেটার, বলেন। আচ্ছা ভাই, মানে আপনি এখন এখন পর্যন্ত যেগুলো দেখাইলেন, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এপিআই, রিকোয়েস্ট রেসপন্স বা এক্সিস্টিং যে আলাদাভাবে এপিআই গুলা, এই জিনিসগুলো ভাই আরেকটু এক্সপ্লোর করতে গেলে হচ্ছে আহ, মানে কিভাবে জার্নিটা হওয়া উচিত, বা হচ্ছে আহ, ধরেন অনেক সময় আমরা আটকে যাই যে সেই জিনিসগুলো থেকে আসলে আহ, মানে ওভারকাম করা যায় কিভাবে, এই জিনিসটা যদি একটু বলতেন, যে এক্সপ্লোর বা আহ, ইয়েটা, বিষয়গুলো। আচ্ছা, আটকে যাওয়ার সলিউশন হচ্ছে ভাই, আপনাকে কমিউনিটি শিখতে হবে, কমিউনিটি জানতে হবে, কমিউনিটি বুঝতে হবে। যেমন আমাদের বাংলাদেশি একটা কমিউনিটি আছে, নাম জানেন কিনা, তার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেশিয়ান, যেখানকার আমিও হচ্ছে একজন অ্যাডমিন। ওয়ার্ডপ্রেশিয়ানের আমিও একজন অ্যাডমিন। তো আপনি কিন্তু চাইলে সেই গ্রুপে জয়েন করে আপনি যদি এরকম কোনো কিছুতে আটকে যান, ওখানে পোস্ট করতে পারেন। ওখানে অনেক মানুষজন আছে যারা আপনার এই আটকানো জিনিসটার সলিউশন বলবে, যে আপনি এইগুলা করলে সলিউশন হবে, ওইগুলা করলে সলিউশন হবে। এটা হচ্ছে আমাদের লোকাল কমিউনিটি। এরপরে আপনার গ্লোবাল কিন্তু অনেক কমিউনিটি আছে, যেমন স্ট্যাক ওভারফ্লো, তারপরে ওয়ার্ডপ্রেস এক্সচেঞ্জ, এরকম কিছু গ্লোবাল কমিউনিটি আছে, যেই কমিউনিটি গুলোতে আপনি দেখবেন যে আপনার মতো সমস্যা আর একজন পড়ছে, ওইখানে সমাধান দেওয়া আছে, আপনি সেটা পেয়ে যাবেন। যদি সেটা না হয় যে আপনার সমস্যাটা একদমই ইউনিক, এরকম সমস্যা কেউ পড়ে নাই, তখন আপনি হচ্ছে নিজেই ওখানে একটা পোস্ট করবেন যে আমি এই এই সমস্যায় পড়েছি, তো এটা থেকে আমি কিভাবে মানে সলিউশনে যেতে পারি, তখন দেখবেন ওখানে অনেকেই অ্যান্সার দিতেছে। তো বেসিক্যালি
এরপরে আসতেছে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল পড়বেন আপনি যে সমস্যাটা করছেন। যেমন ধরেন আপনার সমস্যাটা হচ্ছে আপনি একটা কাস্টম এপিআই বানাচ্ছেন, যে এপিআই থেকে আপনি পোস্ট পাঠাতে চান, কিন্তু সামহাও পোস্ট যাচ্ছে না, কোন একটা ইরর আসতেছে, বা পোস্ট না এসে পেজ আসতেছে, বা আপনার একটা কাস্টম পোস্ট টাইপের পোস্ট আপনি পাঠাতে চান সেটা করতে পারতেছেন না। তো আপনার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা তুমি গুগল করবেন, দেখবেন যে এক্সিস্টিং কেউ এই সমস্যায় পড়ছে কিনা। যদি পড়ে তাহলে সেটা ফলো করবেন, না পড়লে দেন আপনি কোশ্চেন করবেন যে কি বলে, যে আমি এই সমস্যায় পড়েছি, কেউ সলভ করতে পারবে কিনা বা হেল্প করতে পারবে কিনা। এরপরে ওয়ার্ডপ্রেস অর্গ চিনেন কিনা, ওয়ার্ডপ্রেস অর্গ এর মধ্যে সাপোর্ট নামে একটা সেকশনই আছে, যেখানে দেখবেন যে ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন প্লাগইন, ওয়ার্ডপ্রেস এর কোর, ব্লা 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 অনেক কিছু নিয়ে সাপোর্টের মানে পোস্ট করা যায়। ওখানে আপনি পোস্ট করবেন, আমার মতো মানুষজন ওখানে গিয়ে উত্তর দিবে, অ্যান্সার দিবে। তো এগুলো হচ্ছে আপনার হিউম্যান ইন্টারাক্টেড কমিউনিটি, যেই কমিউনিটিতে আপনি স্পেসিফিক কোশ্চেন করতে পারবেন, সেই স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সারও পাবেন। এখন এরপরে যদি আপনি বলেন যে হিউম্যান ইন্টারাক্টিভ কমিউনিটি ছাড়াও আর কি কি আছে, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট আছে। আমি আজকের ক্লাসের মধ্যে খেয়াল করছেন কিনা যে আমি অনেকগুলো জিনিসপত্র একটা ওয়েবসাইট থেকে কপি করে করে পেস্ট করছি। সেই জি জি। ওয়েবসাইট হচ্ছে developer.wordpress.org। তো এই developer.wordpress.org এর কাজই হচ্ছে ডেভেলপারদের জন্য ওয়ার্ডপ্রেস এর কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করা, কোড এক্সাম্পল দেয়া, ব্লা 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 সব। অর্থাৎ সোজা বাংলায় বললে developer.wordpress.org এটার মধ্যে ওয়ার্ডপ্রেস রিলেটেড এভরিথিং আপনি পাবেন। ওখানে এক্সাম্পল দেয়া আছে, এক্সপ্লেন করা আছে, সবকিছু করা আছে। তো আমরা এখন আরেকজনের কোশ্চেন নিয়ে নিচ্ছি, আশা করি আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। আহ কিসমত আরা, হ্যাঁ, আপনি একটু কোশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই কোর্সটা কবে থেকে শুরু হবে? কোর্সটা শুরু হওয়ার কথা হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে, অ্যাজ ফার এজ আই নো। আচ্ছা, আমি হচ্ছে এইখানে গত যে পিএইচপি কোর্সটা শেষ হচ্ছে ওইটাতে আমি আছি, কিন্তু আমি মাস্টার ইন আসলে পিএসপি হাসিন ভাইয়ের যেটা। জি জি 4 জন ইনস্ট্রাক্টর যে কোর্সটা, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। আমি প্রায় অ্যাটেন্ড করি কিন্তু আসলে সেইভাবে করা হয়নি। মানে আমার পিএইচপিটা আসলে আমি অনেক কাজ, আমি করতে পারবো নাকি আমি বুঝতেছি না। আচ্ছা আচ্ছা। এখন ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপমেন্টে আপনার পিএসপি স্কিল লাগবেই। এখন কতটুকু আপনি জানেন আর কতটুকু আপনি জানেন না, এটা মেজার করা একটু কঠিন। আমি তবুও আপনাকে একটা আইডিয়া দিই। ধরেন পিএসপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার মাইএসকিউএল, এইচটিএমএল, সিএসএস এগুলো এটার সাথে রিলেটেড, কারণ পিএসপি হচ্ছে পৃথিবীর প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা ওয়েবকে ফোকাস করে তৈরি করেছে। তো পিএসপির আগে কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না যাদের মূল উদ্দেশ্য ছিল যে আমি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ বানাবো। তো পিএসপি যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার উদ্দেশ্যে একটা ল্যাঙ্গুয়েজ, তো এটার সাথে আসলে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলোর একটা সম্পর্ক আছে, এবং আপনার ডাটাবেজের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আপনার মাইএসকিউএল বা এসকিউএল এনিথিং। তো এখন পিএসপি, মাইএসকিউএল এবং ফ্রন্ট এন্ডের যেই স্কিলের কথা বললাম, এগুলোকে যদি আমি তিনটা ভাগ করি, একটা হচ্ছে বিগিনার, আর একটা ইন্টারমিডিয়েট এবং একটা এক্সপার্ট। তো আপনি যদি বিগিনার হন তাহলে কোর্সটা আপনার জন্য সম্ভব, কিন্তু একটু কঠিন হবে। অর্থাৎ আপনাকে অনেক বেশি ইফোর্ট দিতে হবে, অনেক বেশি সময় দিতে হবে মানে কোপ আপ করার জন্য। আর আপনি যদি ইন্টারমিডিয়েট হন তাহলে হচ্ছে কোর্সটা আপনার জন্য মোটামুটি ইজি হবে, অত বেশি সময় দিতে হবে না, ইফোর্ট দিতে হবে না, আপনি সবকিছু মোটামুটি ভালোই বুঝবেন। আর আপনি যদি এক্সপার্ট হন তাহলে মানে সবগুলো ক্লাস আপনার না করলেও চলবে। আপনি দেখা গেছে বেছে বেছে অল্প কিছু ক্লাস করবেন, বাকিগুলো না করলেও সমস্যা নেই। কারণ যেহেতু পিএসপি, ওয়ার্ডপ্রেস, এখানে পিএসপির অনেক জিনিসপত্র আসবে যেগুলা এক্সপার্ট হলে আপনারা লাগবে না। তো আশা করি আপনি আপনার কনফিউশন ক্লিয়ার হয়েছে। তো আচ্ছা আপনি ভাই, আর একটা কথা। আহ, হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, না না আচ্ছা, বলেন, আপনি বলেন। আপনাদের এই লাইভ ক্লাসগুলোতে প্রথমে দেখা যায় 30-40 জন ভর্তি হয়, কিন্তু শেষের হুম। দেখা যাচ্ছে এমন এমন ক্লাস হয় যে একটা ছাত্র আসে না, মানে একদমই ক্লাস শূন্য। আচ্ছা, এটাতে মানে হ্যাঁ, হ্যাঁ। আপনাদের একটা মানে অন্য কোনো আইডিয়া মানে কোনো প্ল্যান আছে যে আপনারা ছাত্রগুলোকে মানে বা স্টুডেন্ট গুলোকে ধরে রাখবেন যে শেষ পর্যন্ত যেন কিছু মানে একটা 50% যাতে স্টুডেন্ট থাকে? আমাদের উদ্দেশ্য সবসময় এটা থাকে, 50% না। আমি পার্সোনালি চাই 100% স্টুডেন্টের জন্য শেষ পর্যন্ত থাকে। কারণ এখানে সবাই শিখতে আসছে, আর আমরা যখন হায়ার করতে যাই তখন আমরা মানে স্কিলফুল লোকজন পাই না। তো আমি চাই সবাই যেন থাকে।
কিন্তু রিয়েলিটি হচ্ছে আমরা তো মানুষ, আমাদের আসলে ধৈর্য থাকে না। 2015 সালে আমি নিজেই যে পিএইচডি কোর্সটা করেছিলাম বিআইটিএম এ, ওখানে আমাদের এনরোল স্টুডেন্ট ছিল 40 জন, কিন্তু আলটিমেটলি আমরা শেষ পর্যন্ত 5 জন বা 7 জন ছিলাম। এটা খুবই কমন একটা রিয়েলিটি। এটা ওভারকাম করা অনেক কঠিন, কিন্তু আমার জানা মতে ইন্টারেক্টিভ কেয়ারস এর টিম এটা আহ, করার জন্য অনেক ইফোর্ট দেয়, যেন মানে অনেক বেশি পার্সেন্টেজ স্টুডেন্ট থাকে। যেমন বার্ন কোর্সে সম্ভবত 80% প্লাস স্টুডেন্ট শেষ পর্যন্ত ছিল। হুম, আচ্ছা আচ্ছা ভাই, আর এই কোর্সের সাপোর্ট কে থাকবে, মানে সাপোর্টে কে থাকবে? সাপোর্ট ইনস্ট্রাক্টর যে কাকে ঠিক করা হয়েছে এটা আসলে আমি এখনো জানি না, আমি খুব আহ, ব্যস্ত, আপ- আমি প্রথমে ভাই বলে আমি নিয়েছি। অ্যান্সার করে দিচ্ছি। ফর দ্য টাইম হ্যাঁ বিং হ্যাঁ। আমাদের এখন পর্যন্ত এই কোর্সটার হচ্ছে লাইভ ক্লাস শুরু হয়নি, বাট এনরোলমেন্ট কিন্তু চলতেছে ভিতরে ভিতরে। আপনারা যদি হচ্ছে আমাদের ওয়েবসাইটটিতে একটু আহ, দেখে আসেন, দেখবেন যে এনরোলমেন্টের অপশনটা আছে। জি জি, এনরোলমেন্ট তো আছে, কিন্তু মানে সাপোর্ট ইনস্ট্রাক্টর যেমন পিএসপি তে ফাইসাল ভাই ছিল, অ্যান্ড খুবই আন্তরিক ছিল উনি। জি, মানে উনি খুব চেষ্টা করছে আমাদের ধরে রাখার, কিন্তু আমরাই ফাঁকিবাজি করে মনে করেন অনেকেই আসি না এবং ক্লাসে। জি ম্যাম, এবং আমরা হচ্ছে আমাদের প্রিভিয়াস কোর্স থেকে যে লার্নিং গুলো ছিল কিভাবে থ্রু আউট দ্য টাইম আমরা কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে এঙ্গেজ রাখতে পারবো, মাল্টিপল সাপোর্ট সেশনের পাশাপাশি ক্লাসগুলোকে কিভাবে অর্গানাইজ রাখা যায়, এটা নিয়ে আমরা ইমপ্লিমেন্টেশনটা আমাদের এই কোর্সের সাথে দেখতে পারবেন ইনশাল্লাহ। এবং আচ্ছা ভাই, এই আর তো একটা সাপোর্ট। কথা, জি জি আপনারা যে বলেন। মানে সাপোর্ট গ্রুপের যে একটা ফেসবুক পেজ খোলেন বা গ্রুপ খোলেন, ওইখানে যে জি ব্যানারটা, ওইখানে আপনারা ক্লাসের যে পরবর্তী ক্লাস কোন দিন, এটা হচ্ছে একটা ইয়ে করে দিতে পারেন, যেমন প্রোগ্রামিং হিরোতে হয় সবসময় যে তারা আগের থেকেই মানে স্টুডেন্টদের একটা মানে ইয়ে করে রাখে, যে এই দিন সবাই অপেক্ষা করে থাকে যে ওই দিনকে আমাদের নতুন ইয়ে পাবলিশ হবে। মানে এরকম হচ্ছে, আমি অনেক সময় হয় কি পিএইচপি তে কোর্স মানে ক্লাস হয়, কিন্তু আমি আসলে যে, বুঝতে পারি না যে আজকে ক্লাস ছিল, মানে ওই ইয়েটা জি বের করে আর দেখা হয় না ক্লাসরুমে আসলে আমাদের, ইয়েস ম্যাম, আমাদের হচ্ছে আহ, বা আগের জি থেকে পোস্ট দিয়ে রাখলে ভালো হয় যে এই অমুক দিন অমুক সময় ক্লাস হচ্ছে, সবাই তৈরি থাকেন, বা এটা এটা বিষয়ে আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন। হ্যালো। জি ইসমত আপু, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাকস, বাট আপনি যেহেতু আমাদের আসলে পিএইচপি কোর্সের স্টুডেন্টস, তো এটা নিয়ে আমরা আলাদাভাবে অন্য একটা সেশনে আলাপ করতে পারবো। বাট আজকে যেহেতু আমরা আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কথাবার্তা বলতেছি, স্যাম ভাইও আছেন, তো আমরা আসলে এই টপিকের মধ্যে থাকি, সেটা মেবি বেটার। আর এমনিতে জি আপনার জি। কোয়েশ্চেন ছিল যে সাপোর্ট ইনস্ট্রাক্টর বা সাপোর্ট যে ইয়াগুলো নিয়ে, সো ওইরকম ফয়সাল ভাইয়ের মতনই আন্তরিক একজন সাপোর্ট ইনস্ট্রাক্টরই থাকবে, যেটা আমরা সব ক্যারিয়ার পাথগুলোতেই রাখার চেষ্টা করি। এবং যেগুলো আপনি বললেন আমাদের এন্ড থেকেও আসলে আইসির ম্যানেজমেন্ট টিম থেকেও আমরা আসলে ওইগুলোই চেষ্টা করছি। ইনশাল্লাহ খুব ভালো একটা ক্যারিয়ার ওকে পাথ ভাই, হবে ধন্যবাদ সায়েম ভাই ভাই, এবং থ্যাংক হাসিম ইউ ভাইকে থ্যাংক ইউ। সাথে। জি, থ্যাংক ওকে। ইউ। আচ্ছা, আর একজন কোশ্চেন করতে চায়, সাইফুল ইসলাম। হ্যাঁ ভাইয়া, ভাই আমার কোশ্চেনটা হচ্ছে, আপনি একটু আগে যে ওয়ার্ডপ্রেস দিয়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার কথা বললেন, তো ওই ক্ষেত্রে আমাদের কি কি মানে নলেজ থাকা ভালো, মানে কি কি শিখতে হবে আমাদের, এটা একটু যদি একটু বলতেন। আমি ঠিক বুঝি নাই, ডায়নামিক ওয়েবসাইট তৈরি করার কথা বলতে আপনি কি ফ্রন্ট এন্ড টেকনোলজি ইউজ করার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যদি মানে আরো একটু ওয়ার্ডপ্রেস মানে প্লাগইন ছাড়া আর একটু বাইরে যেতে চাই, তাহলে কি কি শিখতে হবে আমাদের। আরেকবার একটু ক্লিয়ার করবেন, আপনি আসলে কি জানতে চাচ্ছেন? প্লাগইন ছাড়া বাইরে যেতে চাই মানে? মানে আমি ঠিক প্লাগইন বুঝি ছাড়া নাই। মানে মানে আপনি একটু আগে যে আপনার একটা ওয়েবসাইট দেখাইলেন যে ওটা আপনি মানে অনেক মানে মানে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করছেন, কিন্তু অনেক মানে বেশি ফিচার দিয়ে ইউজ করছেন, মানে ওই জিনিসটা আর কি ও আমি জানতে আচ্ছা চাচ্ছি আচ্ছা আর একটু আচ্ছা। ডিটেলসে, যে আমি এটা কি কি হচ্ছে শিখতে পারি হেডলেস আর কি। ওয়ার্ডপ্রেস। জি জি এটা ভাই, জি। হচ্ছে হেডলেস ওয়ার্ডপ্রেস, যেটা আপনি, যেটা আগেই বলেছি। আমার হেডফোনের চার্জ শেষের দিকে, তো যাই হোক। আহ, কি বলে, এটা হচ্ছে হেডলেস ওয়ার্ডপ্রেস। আর হেডলেস ওয়ার্ডপ্রেস এর জন্য আপনার ফ্রন্ট এন্ডের কোনো একটা টেকনোলজি ইউজ করা লাগবে। এখন আপনি কি টেকনোলজি জানেন আমি সেটা জানি না, যেমন ভিউ, রিয়াক্ট, ভেল্ট, অ্যাঙ্গুলার, এই ধরনের টেকনোলজি দিয়ে মানুষজন হেডলেস ওয়ার্ডপ্রেস তৈরি করে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে রাখি, এই হেডলেস ওয়ার্ডপ্রেস তৈরি করার জিনিসটা কিন্তু খুব বেশি অফেন না, মানে এটা অনেক রেয়ার। খুব কম প্রজেক্টই আপনি এরকম পাবেন। জি ভাই, বুঝতে পারছি। আমি আসলে নতুন আচ্ছা, ওয়ার্ডপ্রেসের এই তো মানে শিখতেছি, আপনি তো আসলে এই কি নিয়ে ক্ষেত্রে কাজ করেন বলছি, সেটা একটু যদি বলতেন। আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজটা শিখতেছি আপাতত, মানে আমি আর একটু মানে সামনের দিকে মানে যাতে চাইতেছি, এই জন্য আর কি জাস্ট জিজ্ঞেস করা। তাহলে ওই যে আপনার হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্ট দিয়ে শুরু করতে হবে। জি ভাই, সেক্ষেত্রে বুঝতে পারছি, আপনার এটাই আর কি আসলে আমার আর কি রিলেভেন্ট ওইরকম। রিলেভেন্ট স্কিল গুলো লাগবে, জি ভাই, ওই পিএসপি, জন্য জিজ্ঞেস করি। মাইস্কুয়েল, এই যে একটু আগে একটা আপুকে যেগুলো বলতেছিলাম।
থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে, আমি এটা একটু এক্সপ্লোর করবো। Welcome. আচ্ছা, আমাকে হচ্ছে আরেকজন মেসেজ দিছে, এর নাম কি আইফোন? আচ্ছা ভাইয়া, ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে কে জানি আছেন ভাই, নাম ভুলে গেছি। কি হাসনাইন? কি বলেন? হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষেরই কোশ্চেন হচ্ছে ক্লাসের রেকর্ডেড ভার্সন পাওয়া যাবে কিনা। সো আপনি এটা একটু আরেকবার রিপিট করেন যে কিভাবে এটা রেকর্ডেড ভার্সন পাওয়া যাবে, তাহলে আমরা আচ্ছা, ক্লাসটা শেষ করে দিই। ওকে, থ্যাংক ইউ ভাই। ফার্স্ট অফ অল সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা থ্রু আউট দ্য টাইম আমাদের সাথে ছিলেন। আমাদের এই যে রেকর্ডিংটা প্রথম থেকেই আমাদের ক্লাউডে সেভ আছে, এবং আমরা হচ্ছে আপনাদেরকে একটা ফর্ম দিয়েছিলাম, যারা হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করেছেন তাদের ডেটাবেস আমাদের কাছে থেকে গেল, এবং আমরা তাদেরকে মেইলের মাধ্যমে হচ্ছে আপনাদের এই রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। পাশাপাশি আগামী কিছুদিনের পর আমাদের ওই ইউটিউব যে চ্যানেলটা আছে ইন্টারেক্টিভ সেখানেও আপনারা এই রেকর্ডিংটা পেয়ে যাবেন। থ্রু আউট দ্য টাইম, শুরু থেকে শেষ পর্যন্ত যা টপিক নিয়ে আলোচনা হয়েছে, সাইম ভাই যা বিষয় নিয়ে দেখিয়েছেন, উনি স্ক্রিন শেয়ার করে সবকিছু আপনারা পেয়ে যাবেন। জি, আই গেস আমি কোয়েরিটা অ্যান্সার করে দিতে পেরেছি। হ্যাঁ, তাহলে আর কারো কোনো কুইরি না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাস অ্যাটেন্ড করার জন্য, এবং এগেইন আমি সরি যে আমি আপনাদেরকে ওয়েট করিয়েছি। তাহলে আমি এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আপনাদের লার্নিং জার্নিটাকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের দেশে অনেক স্কিলফুল লোকজন দরকার। আমরা হায়ার করার সময় স্কিলফুল মানুষজন পাই না, যার কারণে আমাদের কোম্পানিতে দেখা যায় যে যেখানে আমাদের অনেক বেশি লোক দরকার সেখানে আমরা অল্প লোক দিয়ে কাজ চালাচ্ছি। তো আমি চাই আপনারা সবাই শিখেন, সবাই শিখে আমাদের মতো যেই কোম্পানিগুলো আছে যারা হচ্ছে হায়ার করতে পারতেছে না তাদের এই সমস্যাটা সমাধান করেন। সো হ্যাপি লার্নিং, সবাই ভালো থাকবেন, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ সাইম ভাই, এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান জয়েন করার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কোনো একটা ওয়েবিনারে দেখা হয়ে যাবে। টিল দেন, স্টে সেফ এন্ড হ্যাভ এ গুড নাইট। আসসালামু আলাইকুম।